4-5 দিন আগে সিয়ানদের পরীক্ষা শেষ হয়েছে। এখন ও বেশ রিল্যাক্স মুডে আছে। রেজাল্টের পর ওর ইচ্ছা একটা সায়েন্স ল্যাব ওপেন করার। সানভির 3rd ইয়ার ফাইনাল এক্সাম চলছে, পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত। ঈশানের চাকরি হয়েছে রাঙ্গামাটির হসপিটালে। পরশুদিন ওরা চলে যাবে। তাই আজকে সিয়ান বলেছিল ঈশানদের সবাইকে এই বাসায় আসতে। সন্ধ্যার দিকেই ওরা এই বাড়িতে আসবে। ঈশান চলে যাবে শোনার পর থেকেই সানভির মন খারাপ হয়ে গেছে। সেজন্য আজ কদিন ধরে পড়ায় মন বসছে না। অনেকক্ষণ ধরেই ড্রয়িং রুমে বসে আছে সিয়ান। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। কলিং বেল বেজে ওঠায় সিয়ান গিয়ে দরজা খুলে দেয়। ঈশান ঢুকে সিয়ানকে জড়িয়ে ধরে। সিয়ান বলে, এত লেট? আসলে বাড়িতেও তো সবকিছু গোছানো হচ্ছিল এজন্য। আচ্ছা আয় বসো। ওরা সবাই বসতেই ওদেরকে কিছু মেড সার্ভেন্ট এসে বিভিন্ন প্রকার স্ন্যাক্স সার্ভ করে দিয়ে গেছে। সিয়ান বলে, তুই যে চলে যাবি এটা ভাবতেই পারছি না। তোদের ভীষণ মিস করব রে। আমরাও তোদের মিস করব। এই এলাকা, ছোটবেলা থেকে এখানে বড় হওয়া, সব কিছুই তো এখানে। এ বাড়ি ঘর সব ছেড়ে যেতে হচ্ছে, তাই সবারই খারাপ লাগছে আমাদের। তুই আমার সেই ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। সমস্ত বিপদে আপদে তোকে পাশে পেয়েছি। এখন তোরা এভাবে চলে যাচ্ছিস আর কার কাছে যাব আমি বলতো? তারপর সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল, যখনই মায়ের কথা মনে পড়ত তখনই তোমার কাছে গিয়েছি আন্টি। কোনোদিন বুঝতেই দাওনি যে আমাদের মা বাবা নেই। সব সময় মায়ের মতো আগলে রেখেছ। সেলিনা বেগমেরও খারাপ লাগছে ওদের ছেড়ে যেতে। তিনি বললেন, তোদেরকে ছেড়ে যেতে তো আমারও খারাপ লাগছে। এই এলাকাটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে বলতো, সবকিছু ছেড়ে যেতে তো আমারও মন চাইছে না রে সিয়ান। আশেপাশে তাকিয়ে ঈশান বলে ওঠে, সানভি কোথায়? ও কি বাড়িতে নেই? সিয়ান বলল, হ্যাঁ আছে তো। ওর রুমে বোধ হয়। তোরা চলে যাবি বলে ওর খুবই মন খারাপ হয়ে গেছে। সেজন্যই বোধ হয় রুমের দরজা আটকে বসে আছে। সেলিনা বেগম বলে, ওকে ডাক। পরশু তো চলেই যাব। তারপর তো আর চাইলেও দেখতে পাবে না। সিয়ান ড্রয়িং রুম থেকেই সানভিকে ডাকতে থাকে। খানিক বাদে সানভি নেমে আসে। ওকে দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ ও কান্না করছিল রুমের মধ্যে। সানভি আসতেই সেলিনা বেগম ওনার পাশে বসালেন। গালে হাত রেখে বললেন, সানভি তুই কেঁদেছিস এতক্ষণ? আমরা চলে যাব বলে কষ্ট পাচ্ছিস? তোদেরকে ছেড়ে যেতে তো আমার কষ্ট হচ্ছে। সানভি হঠাৎই সেলিনা বেগমকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই বলে, তোমরা যেও না প্লিজ। তোমরা চলে গেলে আমি কার কাছে যাব বলো? মন খারাপ হলে কার কাছে গিয়ে থাকবো? কে আমাকে আমার ইচ্ছা মতো রান্না করে খাওয়াবে? তোমরা প্লিজ যেও না। আমি পারবো না, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। আরে তুই কাঁদছিস কেন? আমরা তো আর একেবারেই চলে যাচ্ছি না। এখন ঈশানের ওইখানের হসপিটালে চাকরি হয়েছে সেজন্য ওখানে যেতে হচ্ছে। আমরা আবার 1-2 বছরের মধ্যেই চলে আসার চেষ্টা করব। সানভি তবুও কেঁদে চলেছে। সানভির কান্নার কারণটা সিয়ান বুঝতে পারছে। ঈশান চলে যাবে বলেই সানভির এত কষ্ট হচ্ছে। চাইলেও তো আর ভালোবাসার মানুষটাকে সে দেখতে পাবে না। ঈশিতা বলে উঠে, আপু তোমার যখনই আমাদেরকে দেখতে ইচ্ছে করবে ফোন করবে। ভিডিও কলেই আমরা কথা বলে নেব। সানভি এবার ঈশিতাকে জড়িয়েও কাঁদতে থাকে। ঈশান সানভির উদ্দেশ্যে বলে, ঈশিতা তো ঠিকই বলেছে, তোমার ইচ্ছে হলেই আমাদেরকে ফোন দিও, তাহলেই হবে। আর আমাদেরকে দেখার বেশি ইচ্ছে হলে সিয়ানকে বলবে। ও তোমাকে রাঙামাটি নিয়ে ঘুরিয়ে আনবে। ঈশানের কথায় সিয়ান ও সাই জানায়। আস্তে আস্তে সানভির কান্না কমে আসে। ঈশান চলে যাবে শোনার পর থেকেই ওর যে ভিতরটা শেষ হয়ে যাচ্ছে, এটা কাকে বোঝাবে ও? সেই ছোটবেলা থেকে এই ছেলেটার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করত। আস্তে আস্তে সেটা ভালোবাসায় রূপ নেয়। ও যে ঈশানকে কতটা ভালোবাসে সেটা সিয়ান ও ভালো করেই জানে। রাতের ডিনারের পরপরই ঈশানরা বেরিয়ে পড়ে। সানভি তখনও অনেকক্ষণ ওদের জড়িয়ে ধরে কেঁদেছিল। সিয়ানের চোখেও জল, কারণ প্রিয় বন্ধুকে ছেড়ে থাকতে হবে। এটা ও মেনে নিতে পারছে না। ঈশান আর সিয়ান শুধু বন্ধু না, একদম ভাইয়ের মতো। সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে কিনা। ঈশানেরও বেশ খারাপ লাগছে। ওরা চলে যাওয়ার পর সানভি দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। সিয়ান ও পেছনে পেছনে যায়। সানভি সিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি ওকে ছেড়ে কি করে থাকবো ভাইয়া? ওকে না দেখতে পেলে তো আমি। কাঁদিস না। আমারও কি ভালো লাগছে ওদের যাওয়াতে? আমারও তো ভালো লাগছে না। কাঁদিস না প্লিজ। আর তোর যখনই ইচ্ছা হবে বলবি, আমি ওখানে নিয়ে যাব। সানভি সিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই একসময় ঘুমিয়ে যায়। সিয়ান ওকে বেডে শুইয়ে লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে।
একটা ক্যাফেতে বসে আছে ফারাজ আর ঈশিতা। ঈশিতা আসার পর থেকেই মনমরা হয়ে আছে। ওর কিছুই ভালো লাগছে না, মন খারাপ করে আছে। ঈশিতাকে এভাবে বসে থাকতে দেখে ফারাজ বলে, দেখো আজকের দিনে অন্তত আর মন খারাপ করে থেকো না। কালই তো চলে যাবে, তারপর থেকে তো আর আমাদের দেখাও হবে না। আজকে প্লিজ একটু হাসি খুশি থাকো। তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই তো আর হাসি খুশি থাকতে পারছি না। কিছুই ভালো লাগছে না আমার। আমারও তো ভালো লাগছে না। তাই বলে আজকের দিনটা এভাবে মনমরা হয়ে বসে থেকে নষ্ট করবে? তুমি আমাকে প্রমিস করো, তুমি প্রতি মাসে গিয়ে আমার সাথে ওখানে দেখা করবে। আচ্ছা ঠিক আছে যাব। এবার তো একটু হাসো। এভাবে মনমরা দেখতে তোমাকে একটুও ভালো লাগছে না। ঈশিতা তবুও মন খারাপ করে বসে আছে। ফারাজ বলে, দেখো এরকম মন খারাপ করে থাকলে কিন্তু আমি চলে যাব। ভালো লাগছে না আমার। প্লিজ কথা তো বলো। ঈশিতা নিজেকে স্বাভাবিক করে শুকনো হাসার চেষ্টা করে। ফারাজ ফের বলে, দেখো ওখানে গিয়ে কিন্তু একদম পড়ালেখায় অবহেলা করা যাবে না। ভালোভাবে পড়ালেখা করবে। একদম মনমরা হয়ে থাকবে না। কারণ তোমার মন খারাপ থাকলে আমারও এখানে মন খারাপ থাকবে। আমিও ভালো থাকতে পারবো না। তুমি কি চাও তোমার কাজে আমি কষ্ট পাই? ঈশিতা দুদিকে মাথা নাড়ায়। তাহলে শোনো, একদম গুড গার্ল হয়ে থাকবে। প্রতিদিন আমি তোমার সাথে কথা বলবো। কিন্তু তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। মনে থাকবে? ঈশিতা ছোট্ট করে উত্তর দেয়, হুম। আজকে ঈশানরা চলে যাবে। সিয়ান আর সানভিও এসেছে ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য। আজকেও এখানে এসে সানভি অনেক কান্নাকাটি করেছে। ঈশান, সেলিনা বেগম আর ঈশিতা সানভিকে বুঝিয়ে সুজিয়ে তারপর গাড়িতে উঠেছে। ঈশান যাওয়ার আগে বলেছে, আসছি, সাবধানে থাকিস। আর যখনই আমাদের কথা মনে হবে তখনই ওকে নিয়ে কিন্তু আমাদের ওখানে যাবি। আচ্ছা ঠিক আছে। তারপর সানভি আর সিয়ান নিজেদের বাড়িতে চলে আসে। কেটে যায় আরও 15-20টা দিন। ঈশানরা চলে যাওয়ার পর সানভি প্রতিদিনই ওদের সাথে ফোনে কথা বলে। সেলিনা বেগম আর ঈশিতার সাথে প্রতিদিন কথা হলেও ঈশানের সাথে 1-2বার কথা হয়েছে। আর 3-4 দিন বাদে সিয়ানের পরীক্ষার রেজাল্ট দিবে। এই কয়দিন সিয়ান বাড়িতেই ওর বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিয়েছে। বাইরে কোথাও আর যায়নি। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে ঈশা। এই 20-25 দিন ধরে সিয়ানকে ভার্সিটিতে দেখতে না পেয়ে ওর কিছুতেই ভালো লাগছে না। কিছুতেই মন বসছে না। সবকিছুই খালি খালি মনে হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে এর উত্তর ঈশা নিজেও খুঁজে পাচ্ছে না। ইদানিং সারাক্ষণই ওর মস্তিষ্কে সিয়ানের নামই বিচরণ করে। সারাক্ষণ সিয়ানের কথাই ভাবতে থাকে ঈশা। পড়ালেখাতেও মন বসাতে পারছে না। সবকিছুতেই অস্থির অস্থির লাগছে। ঈশাকে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফারাজ বলে, কিরে কি হয়েছে? মন খারাপ তোর? না ভাইয়া, তেমন কিছু না। আজকাল দেখছি বেশি অন্যমনস্ক হয়ে আছিস। কিছু হয়েছে? না ভাইয়া। কিছু হলে আমাকে বলতে পারিস। না কিছু না। আচ্ছা চল ডিনার করে নিবি। হুম, চলো। ভার্সিটি মাঠে বসে আছে জেরিন আর শান্তি। ঈশরাও আছে। ওরা দুজন কথা বললেও ঈশা একদম চুপচাপ হয়ে বসে আছে। জেরিন এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার বলতো ঈশা? বেশ দিন ধরেই দেখছি তুই একদম চুপচাপ হয়ে গেছিস। সিয়ান ভাইকে মিস করছিস? জেরিন এর কথায় চমকে তাকালো ঈশা। দুপাশে মাথা নাড়িয়ে বলল, না। দেখ, 1 দিন 2 দিন ধরে তো আর আমি তোকে চিনি না। অনেক দিন ধরেই চিনি। আমি বেশ বুঝতে পারছি তুই সিয়ান ভাইকে মিস করছিস। যদি ভালোবেসে থাকিস তাহলে ওনাকে বলে দে। দুজনে এভাবে দুদিকে কষ্ট পাওয়ার মানে কি? নিজেও কষ্ট পাচ্ছিস, সিয়ান ভাইকেও কষ্ট দিচ্ছিস। ঈশরা নিজেও অবাক হচ্ছে। আসলেই তো এ ছেলেকে এত মিস করছে কেন? সিয়ান নেই বলে এত অস্থির অস্থির লাগছে কেন? ভার্সিটিতে পড়াশোনায় কোন কিছুতেই মন বসছে না। ভীষণ অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে সিয়ান থাকলেই অস্থিরতাটা কেটে যেত। তাহলে কি ও সত্যিই সিয়ানকে ভালোবেসে ফেলেছে? মনে মনে এসব ভাবলেও মুখে বলল, আমি ওনাকে ভালোবাসতে যাব কেন? আমি ওনাকে ভালোবাসি না। দেখ, যতই মুখে জোর করেই বলিস না কেন, ভালবাসিস না। কিন্তু তোকে দেখে আমার মনে হচ্ছে তুই সিয়ান ভাইকে ভালোবাসিস। ওনাকে মিস করছিস। ঈশরা উঠে চলে যায়। 3-4 দিন পরের কথা। আজকে সিয়ানদের রেজাল্ট দিবে, সেজন্য আজকে একটু আগেই চলে এসেছে সিয়ান। আজকেই হয়তো লাস্ট যাওয়া হচ্ছে ভার্সিটিতে, তাই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে আগেই চলে যায়। ভার্সিটিতে ঢুকতেই মুখোমুখি হয় সিয়ান আর ঈশরা। সিয়ান ঈশরার দিকে এক পলক তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ঈশরার কেমন যেন বুকে চিনে চিনে ব্যথা অনুভব হয়। কেন যেন ঈশরা এটা মেনে নিতে পারছে না যে সিয়ান ওকে ইগনোর করছে।
এই 1 মাসে বেশ বুঝতে পারছে যে ও সিয়ানকে ভালোবেসে ফেলেছে। কিন্তু মুখে স্বীকার করছে না। তার কারণ ফারাজ। ও নিজের ভাইকে ভীষণ ভয় পায়। ফারাজ যদি একবার জানতে পারে ও সিয়ানকে ভালোবাসে তাহলে ওকে আস্ত রাখবে না। সেদিন সানভীর থেকে সিয়ানের কথাগুলো শোনার পর থেকেই সিয়ানের জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করে ওর মনে। আর এই কদিনে সিয়ানের বন্ধুরা ওকে নানানভাবে বুঝিয়েছিল। সবকিছু মিলিয়ে ও বুঝতে পেরেছে সিয়ান ওকে সত্যিই ভালোবাসে। আর তারপর এই 1 মাসে সিয়ানের শূন্যতায় বুঝতে পেরেছে যে ও নিজেও সিয়ানকে ভালোবেসে ফেলেছে। এসব ভাবনার মাঝেই জেরিন এসে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? না কিছু না। আচ্ছা, চল আমার সাথে। বলে জেরিন টানতে টানতে ওকে সিয়ানদের কাছে নিয়ে যায়। এখানে সিয়ান আর ওর বন্ধুরা আড্ডা দিচ্ছে। তাছাড়া ভার্সিটির আরও কিছু ছেলে মেয়েরাও ওখানেই ছিল। ওরা সবাই মাঠের মাঝখানে গোল হয়ে বসে আছে। জেরিন ইশরাকে এখানে আনতেই ইশরা চলে যেতে চায়। জেরিন জোর করে ইশরাকে বসিয়ে দিয়ে পাশে নিজেও বসে পড়ে। সিয়ান হাতে গিটার নিয়ে বসে আছে। ও মোটামুটি ভালোই গান গায়। ভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে এর আগেও গেয়েছিল। আর আজকে সিয়ানদের রেজাল্ট দিবে, ভার্সিটির শেষ দিন বলে ছেলে মেয়েরা মিলে আবদার করে সিয়ানের থেকে গান শুনবে। জিহাদ বলল, নে এবার শুরু কর। সিয়ান গিটারে আওয়াজ তুলে গাইতে শুরু করল। আমি যে ভালোবাসি তোমায় তা বোঝো না। যা খুশি বলে বলুক লোকে আর তা মানি না। চায় মন যে তোমাকে, এ মন যে চায় তোমাকে। চায় মন তোমায়, এ মন চায় তোমায়। এ চাওয়া পাওয়ার জীবনে সবই বেদনার। চায় মন যে তোমাকে, এ মন যে চায় তোমাকে। চায় মন তোমায়, এ মন চায় তোমায়। পুরো গানটা শেষ করে সিয়ান। গানটা শেষ করার পরে সিয়ানের চোখ যায় ইশরার দিকে। চোখাচোখি হয় দুজনের। তৎক্ষণাৎ সিয়ান চোখ সরিয়ে নেয়। সিয়ান যতক্ষণ গানটা গাইছিল পুরোটা সময় ইশরা সিয়ানের দিকেই তাকিয়েছিল। একটা মেয়ে সিয়ানকে আবদার করে, আরেকটা গান গাইবেন প্লিজ ভাইয়া। সিয়ান বলে, সরি গাইস, আজ উঠি। আবার কখনো ভার্সিটি আসলে গাইব। বলে উঠে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে চলে যায়। ইশরা এখনো সিয়ানের দিকে তাকিয়ে আছে। জেরিন ওকে হালকা ধাক্কা দিতেই ও হুঁশে ফিরে। জেরিন দুষ্টুমিমাখা হাসি দিয়ে বলে, কিরে এতক্ষণ ধরে সিয়ান ভাইয়ের দিকে ওভাবে কি দেখছিলি বলতো? ইশরা আমতা আমতা করে বলে, কোথায়? কিছু না। জেরিন ঠোঁট চেপে হেসে বলে, সব দেখেছি আমি। সব বুঝি কিন্তু মুখে নাই বলিস, তুইও যে সিয়ান ভাইকে ভালোবাসিস সেটা বুঝতেই পারি। ভালোই যখন বাসিস তখন ভাইয়াকে বলে দে। রাখো তোর ফালতু কথা। সর এখান থেকে। বলে জেরিনকে ধাক্কা দিয়ে উঠে চলে যায় ইশরা। সিয়ানের রেজাল্ট খুবই ভালো এসেছে। ও সাথে সাথেই সানভিকে ফোন করে জানায়। তারপর ঈশানকে ফোন করে। কংগ্রাচুলেশন, তো এবার রিটার্ন ট্রিটটা কবে দিবি? ভেরি শুন। খুব তাড়াতাড়ি রাঙ্গামাটি আসছি। ওকে। মনে থাকে যেন। হ্যাঁ, হ্যাঁ মনে থাকবে। ওকে রাখছি। পেশেন্ট দেখছি আমি। বাড়ি গিয়ে কথা হবে, বাই। ওকে, বাই। বাড়িতে যাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিল ঈশা। শান্তির ফোনে ঘুম ভাঙ্গে ওর। হ্যালো, কি হয়েছে বল? আজকে তো জেরিনের বার্থডে, মনে নেই? ওর বাসায় যেতে হবে তো? আচ্ছা ঠিক আছে, আসছি আমি। তারপর আড়মোড়া ভেঙ্গে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায় ঈশা। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে একটা কালো রঙের কুর্তি পরে নেয়। বরাবরের মতো চুলগুলো ছেড়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েই বেরিয়ে পড়ে। জেরিনের বার্থডে পার্টির পর খাওয়া দাওয়া শেষ করে আসতে আসতে অনেকটা রাত হয়ে যায়। রাস্তাঘাটও বেশ শুনশান। কোন গাড়িও নেই যে ও বাড়িতে যাবে। আর ফারাজ আর ওর বাবা আজকে ঢাকায় একটা কাজে গেছে। ঝড়ো হাওয়া বইছে। আকাশে মেঘ ডাকছে। ইশরা দ্রুতগতিতে পা চালাচ্ছে। কিন্তু তার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে। ইশরা একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ বাদেই কিছু বখাটে ছেলে এসে ওকে বাজে দৃষ্টিতে দেখতে থাকে, যার কারণে ইশরা সেই ছাউনির নিচ থেকে বেরিয়ে আসে। ছেলেগুলোও পিছনে পিছনে হাঁটছে। তা দেখে ইশরা দ্রুত হাঁটতে থাকে। পিছন ফিরে দেখে ছেলেগুলোও দ্রুত গতিতে আসছে, তাই এই ঝমঝম বৃষ্টির মধ্যেই ইশরা দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে হঠাৎই ইশরা একটা গাড়ির সামনে চলে আসে। গাড়িটা জোরে ব্রেক কষে। গাড়ির সামনে ইশরাকে দেখে সিয়ান নেমে আসে। সিয়ানকে দেখেই ছেলেগুলো উল্টো ঘুরে দৌড় দেয়। কারণ ছেলেগুলো সিয়ানকে ভালো করেই চেনে। বন্ধুদের জোড়াজড়িতে ওদের সবাইকে নিয়েই সিয়ান আজকে রেস্টুরেন্টে গিয়েছিল ট্রিট দিতে। সানভিকেও বলেছিল, কিন্তু সানভি বলেছে ও আজকে নিজে বাড়িতে রান্না করবে, তাই যায়নি। রেস্টুরেন্ট থেকে ফেরার পথেই ঈশা এভাবে গাড়ির সামনাসামনি চলে আসায় জোরে ব্রেক কষে সিয়ান। সিয়ানের পরনের হোয়াইট কালার শার্টটা ভিজে একদম চুপচুপ হয়ে গেছে।
সিয়ান গাড়ির দিকে ফিরে ইশরাকে বলে, গাড়িতে ওঠো, তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। ইশরার এখন আবার রাগ লাগছে। এখনো সিয়ান ওকে ইগনোর করছে। সেই সকাল থেকেই একের পর এক অ্যাভয়েড সহ্য করছে ইশরা। সিয়ানের এমন বিহেভিয়ারে ভীষণ কষ্ট হচ্ছে। এবার আর নিজেকে দমাতে না পেরে পিছন থেকে গিয়ে সিয়ানকে জড়িয়ে ধরে। ইশরার কাজে সিয়ান ও অবাক হয়ে যায়। ইশরা সিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরেই বলতে থাকে, আমাকে কেন এভাবে ইগনোর করছেন আপনি? কেন আমার সাথে কথা বলছেন না? আপনার এত অবহেলা তো আমি নিতে পারছি না, বলে কাঁদতে থাকে। সিয়ান এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। ইশরা কাঁদতে কাঁদতে বলে, আপনি জানেন, গত একটা মাস প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে আপনাকে মিস করেছি। আপনা একটু দেখবার জন্য আমার মন কতটা ছটফট করেছে। গত একটা মাস আপনার শূন্যতা আমি প্রতি ক্ষণে ক্ষণে অনুভব করেছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে আমার চোখ শুধু আপনাকেই খুঁজে চলেছে। দিনে এতটুকু বুঝতে পেরেছি, আপনাকে ছাড়া আমার চলবে না। আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া। ভীষণ ভালোবেসে ফেলেছি আপনাকে, ভীষণ। ইশরার কথাগুলো শুনে সিয়ান ভীষণ অবাক হয়। ওর মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। ইশরা ফের বলে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি সিয়ান, ভীষণ। আমার মন শুধু আপনাকেই চায়, শুধু আপনাকে। সিয়ানের ঠোঁটে হাসি ফোটে ওঠে। সিয়ান ইশরার দিকে ঘুরে দাঁড়ায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। সিয়ানের দিকে চোখ যেতেই দেখে সিয়ানের চুলগুলো ভিজে কপালের সাথে লেপ্টে আছে। চুলগুলো থেকে টুপোটুপ করে পানি পড়ছে। এতে যেন তাকে আরো বেশি স্নিগ্ধ লাগছে। লজ্জায় চোখ নামিয়ে নেয় ইশরা। সিয়ান ইশরার থুতনি ধরে মুখ উপরে তোলে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রয় তার ফার্সিয়ার দিকে। ইশরার ভেজা গোলাপি ঠোঁটগুলো খুব করে টানছে সিয়ানকে। হঠাৎই ইশরার কোমর চেপে ধরে একটানে নিজের কাছে নিয়ে আসে, তারপর তার প্রিয়তমার অধরে অধর মিলিয়ে দেয় সিয়ান। রাত প্রায় 12টা। অনেকটা লেট হয়ে যাওয়ায়, তার উপর আবার বৃষ্টিতে ভেজা অবস্থায় তাই সিয়ান ইশরাকে ওর বাড়িতে নিয়ে যায়। ইশরা ওর মাকে কল করে জানিয়ে দিয়েছে যে, ও আজকে জেরিনদের বাড়িতেই রয়ে গেছে। সানভি ড্রয়িং রুমে বসে আছে। ওর প্রচুর বিরক্ত লাগছে। নিজে আজকে এত কষ্ট করে এত কিছু রান্না করলো আর ওর ভাই কিনা এখনো বাড়িতেই ফিরেনি। ইশরাকে নিয়ে বাড়িতে ঢুকতেই সানভি দরজার দিকে তাকিয়ে বলতে লাগে, এখন তোর সময় হয়েছে আসার? বলেই থেমে যায় পাশেই দেখে ইশরা দাঁড়িয়ে। সানভি যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। সানভি সিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, এই ভাইয়া, এটা কি দেখছি? তুই ভাবিকে নিয়ে এসেছিস? এটা স্বপ্ন নাকি সত্যি? সত্যি। এখন গিয়ে ওকে একটা ড্রেস বের করে দে। ওর জামা কাপড় পুরো ভিজে আছে। সানভি জিভে কামড় দিয়ে বলে, ইশস, তোদের দিকে তাকিয়ে থাকতে থাকতে খেয়ালই করিনি আমি। তারপর ইশরার দিকে তাকিয়ে বলে, এসো, আমার সাথে এসো। সানভি ইশরাকে নিয়ে গিয়ে ওকে একটা ড্রেস বের করে দেয়। ইশরা এগুলো পরে বেরিয়ে আসে। ওর ভীষণ ঠান্ডা লাগছে এত বৃষ্টিতে ভেজার কারণে। সানভি ইশরার দিকে তাকিয়ে বলে, ডিনার করবে চলো। ডিনার টেবিলে বসে সিয়ান পুরো ঘটনাটা সানভিকে বলে। সানভি এবার ইশরার দিকে তাকিয়ে বলে, আমার ভাইকে যখন মেনে নিয়েছো তাহলে এবার থেকে তোমাকে ভাবি ডাকবো, কি বলো? ইশরার বেশ লজ্জা লাগে। ও মাথা নিচু করে নেয়। খাওয়া দাওয়ার পর সানভি ইশরাকে নিয়ে নিজের রুমে যায়। ইশরা পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। খুব সুন্দর তো তোমার রুমটা। থ্যাংক ইউ। সবটা ভাইয়াই চয়েজ করে সেট করে দিয়েছে। আচ্ছা শোনো, আজকে কিন্তু সারা রাত আড্ডা দিতে হবে আমার সাথে। আচ্ছা ঠিক আছে। একটু এসিটা অফ করে দিবে প্লিজ, আমার ঠান্ডা লাগছে। ওকে, তুমি বসো। আমি আসছি। দুজনে মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সিয়ান ইশরাকে বাড়িতে পৌঁছে দেয়। 6টা মাস চলে যায়। ভালোবাসা, ঝগড়া, খুনসুটি নিয়ে বেশ ভালোই চলছে সিয়ান আর ইশরার প্রেম। আজকে ওদের 6 মান্থ অ্যানিভার্সারি। এই দিনটা সুন্দর করে সেলিব্রেট করবে বলে সিয়ান ইশরাকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে। রেস্টুরেন্টটা মূলত সিয়ান আজকে ওদের জন্যই বুক করেছে। তাই এই রেস্টুরেন্ট আজকে কেউই নেই। অনেক সুন্দর করে পুরো রেস্টুরেন্ট হয়েছে। সিয়ান যেভাবে বলেছিল সাজানোর জন্য, ডেকোরেশনের লোকেরাও সেভাবেই করেছে। সিয়ান ইশরাকে চোখ বেঁধে নিয়ে আসে। এখানে এনে চোখ খুলে দেয়। কেমন লেগেছে সারপ্রাইজটা? খুব ভালো। চলো এবার কেকটা কেটে নেই। ইশরা মাথা নাড়িয়ে সায় জানায়। ওরা কেক কাটতে কাটতেই হঠাৎ করে রেস্টুরেন্টে ঢুকে আসে ফারাজ আর শাওন। ফারাজ এসে ইশরার গালে সজোরে একটা থাপ্পড় দেয়। তোর এত বড় সাহস! তুই এই ছেলেটার সাথে প্রেম করিস? শাওন না বললে তো আমি জানতামও না। ভাইয়া,
একটা কথাও না। আমার সাথে চল এখান থেকে। চল। ভাইয়া প্লিজ শোনো আমার কথাটা। তোর কোন কথা শুনতে চাই না আমি। বাড়ি চল। বলেই টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনেই ইশরার রুমে সোজা ঢুকে যায়। দরজা বন্ধ করে ওর গালে আরো একটা থাপ্পড় দেয়। ইশরা গিয়ে বিছানার উপর পড়ে। ভাইয়া শোনো। ছি ইশরা। তোর লজ্জা করে না? তুই জানিস সিয়ান কেমন, তারপরও তুই সিয়ানের সাথে। ভাইয়া তুমি ভুল বুঝছো। ও আর আগের মতো নেই। এই ধরনের ছেলেরা কখনোই শোধরানোর না। ও কেমন সেটা আমার থেকে তুই বেশি জানিস? একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে এই রুম থেকে আর বেরোবি না। ভাইয়া। যেটা বলেছি সেটাই হবে। আর কোন কথা শুনতে চাই না। বলেই ফারাজ রুম থেকে বেরিয়ে দরজা লক করে চলে যায়। ইশরা দৌড়ে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। ভাইয়া দরজাটা খুলে দাও, ভাইয়া। ভাইয়া প্লিজ শুনো না আমার কথাটা। ভাইয়া প্লিজ দরজা খুলো। ইশরার মা এগিয়ে এসে ফারাজকে জিজ্ঞেস করে কি হয়েছে। ও যেটা করেছে তার জন্য ওর এরকম শাস্তিই দরকার। বলে মাকে পাশ কাটিয়ে চলে যায়। ও কি করেছে সেটা তো বলে যা। বেশ কয়েক মাস কেটে যায়। এই কয়েক মাস ইশরা ভার্সিটিতে যেতে পারেনি। ইশরা সিয়ানকে ফোন করে সবটা জানায়। কিছুদিন বাদেই সিয়ান মাঝরাতে এসে ইশরার রুমের বারান্দার সামনে দাঁড়িয়ে ইশরার সঙ্গে দেখা করে যেত। কালকে সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম, তাই কাল থেকে ফারাজ ইউনিভার্সিটিতে যাওয়ার অনুমতি দিয়েছে। ফারাজ বলেছে ও নিজেই নিয়ে যাবে। সন্ধ্যা বেলা পড়ার টেবিলে পড়তে বসেছে ইশরা। ফোনে মেসেজ টোন বেজে ওঠায় বইয়ের পাশে রাখা ফোনটা হাতে নেয় ইশরা। সিয়ান মেসেজ দিয়েছে। মেসেজটা ওপেন করতেই দেখে তাতে লেখা, কালকে থেকে তো তোমার এক্সাম। মন দিয়ে পড়াশোনা করো। বলেছিলাম কালকে দেখা করতে যাব তোমার সাথে, কিন্তু আমি আজকে সানভিকে নিয়ে রাঙ্গামাটি যাচ্ছি। মন খারাপ করে থেকো না। ফিরে এসেই তোমার সাথে দেখা করব। ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট ফর টুমরো। ইশরার খানিকটা মন খারাপ হয়, কারণ সিয়ান বলেছিল কালকে ভার্সিটিতে এসে দেখা করবে। কিন্তু এখন রাঙ্গামাটি যাবে, তাই দেখা করতে পারবে না শুনে খানিকটা মন খারাপ হয়। ঈশানরা রাঙ্গামাটি গেছে প্রায় 1 বছর হতে চলল। এর মধ্যে এর আগেও কয়েকবার সিয়ান আর সানভি রাঙ্গামাটি গিয়েছে। কয়েকদিন থেকেই আবার চলে এসেছে। ফারাজের সাথে ভার্সিটিতে আসে ইশরা। ইশরাকে পরীক্ষার হলে দিয়ে ভার্সিটির মাঠেই এক কোণে বসে ফোন করে ঈশিতাকে। হ্যালো ঈশিতা, বলেছিলাম আসবো আমি, কিন্তু এ কদিন আসতে পারবো না। কারণ তুমি তো জানো ইশরার পরীক্ষা, ওকে আনতে নিতে হবে এজন্য। ঈশিতা চুপ করে থাকে। এই কি হলো ঈশিতা, তুমি কথা বলবে না? রাগ করে আছো আমার উপর? তোমার না আশা নিয়ে রাগ করিনি। তাহলে? তোমার বোনের ভালোবাসা নিয়ে তুমি এমন করছো কেন? তোমার বোন যাকে ভালোবাসে, নিশ্চয় সেও খুব ভালো ছেলে। তোমার বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসে। হতেই পারে না। ওই ছেলেটা খুবই খারাপ। তুমি কি করে জানো? আচ্ছা আমাকে একটা কথা বলো, এখন তোমার বোন প্রেম করছে দেখে তুমি এমন আটকে রেখেছ। আমার ভাইয়াও যদি জানে আমি তোমার সাথে প্রেম করি, আমার ভাইয়াও যদি এরকম আমাকে ঘরবন্দি করে রাখে, তাহলে তোমার ভালো লাগবে? সবকিছুতে বাড়াবাড়ি ভালো না। প্লিজ তুমি ইশরা আপুর ভালোবাসার ব্যাপারটা মেনে নাও। ফারাজ কিছুক্ষণ চুপ করে বলল, আচ্ছা ভেবে দেখব। ভেবে দেখব না। আজকেই ইশরা আপুকে আর ওই ছেলেটাকে মেনে নিতে হবে। না হলে আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। এর মধ্যেই জিহাদ আর সাজিদ এসে ফারাজের সামনে দাঁড়ায়। তোর সাথে কিছু কথা আছে। ফারাজ তখনও ঈশিতার সাথে লাইনে আছে। হ্যালো, হ্যালো শোনো। ঈশিতা রাগ করে লাইন কেটে দেয়। ফোন পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ায়। তারপর জিহাদ আর সাজিদের সামনে দাঁড়িয়ে বলে, কি বলবি বল? দেখ তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক না। এভাবে ওদের দুজনকে দূরে দূরে রেখে লাভটা কি হচ্ছে তোর বলতো? দেখ সিয়ানের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না আমি। তুই না চাইলেও আজকে শুনতেই হবে। এভাবে ইশরাকে আটকে রেখে তো নিজের বোনটাকেই কষ্ট দিচ্ছিস তুই। তুই বুঝতে পারছিস কি করছিস দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়ে? ওদেরকে কতটা কষ্ট দিচ্ছিস। সিয়ান সত্যিই ইশরাকে ভালোবাসে। তুই জানিস না সিয়ান ইশরার জন্য কতটা পাগলামি করেছে। সবকিছু ছেড়ে দিয়েছে, সমস্ত মেয়েদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে শুধুমাত্র ইশরার জন্য। একটু বোঝার চেষ্টা কর। ফারাজ কিছু বলে না। সাজিদ বলে, আমরা কেউ মিথ্যে বলছি না। তুই পারলে আরো অনেককে জিজ্ঞেস কর, দেখবি সিয়ানের ব্যাপারে ওরা কি বলে। সিয়ান নিজেকে সত্যিই চেঞ্জ করে নিয়েছে। তুই যেটা করছিস সেটা একদমই ঠিক করছিস না। প্লিজ বোঝার চেষ্টা কর। ফারাজ এবারেও চুপ। মনে মনে ভাবছে, আসলেই আমি আমার বোনটাকে কষ্ট দিয়ে ফেলছি না তো?
আসলেও তো ইশরা ভালো নেই। সব সময় মনমরা হয়েই থাকে। ওকে হয়তো এভাবে আটকে রাখাটা আমারও ঠিক হয়নি। না, আজকে গিয়ে সব ঠিক করতে হবে। আমার বোনকে এভাবে আর কষ্ট দিব না আমি। আর ওকে মনমরা হয়ে থাকতে দিব না। ওর মুখে হাসি ফোটাবই। ঈশানদের ফ্ল্যাটের ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে ওরা সকলে। ঈশিতা নেই, কলেজে গিয়েছে। এমন সময় ফোন বেজে ওঠায় ফোন হাতে নিয়ে নামটা দেখেই ভ্রু কুঁচকে ফেলে সিয়ান। সিয়ানের এমন রিকশন দেখে ঈশান জিজ্ঞেস করে, কি হলো, কার ফোন? ফারাজের। ফারাজ? হুম। রিসিভ কর। দেখ কি বলে। আচ্ছা, তোরা বসো। আমি আসছি। সিয়ান ড্রয়িং রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে গিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো। হ্যালো, কেমন আছিস? কি ব্যাপার বলতো, হঠাৎ আমাকে ফোন দিয়েছিস, আবার কেমন আছি জিজ্ঞেস করছিস? এত কথা বলতে পারবো না। শোন, তোর সাথে ইম্পর্ট্যান্ট কিছু কথা ছিল আমার। কোথায় তুই? কি কথা? আগে বল কোথায় তুই? তোর সাথে মিট করে তারপর কথা বলতে হবে। যা বলার ফোনেই বল। মিট করতে হবে কেন? কথাটা তোর সাথে সামনাসামনি বলতে হবে। আমি রাঙ্গামাটিতে আছি। দুদিন বাদে আসছি। তারপর মিট করব। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে সিয়ান অবাক হয়। কি এমন কথা বলবে যার জন্য সামনাসামনি দেখা করতে হবে? সেটাই বুঝে উঠতে পারছে না। ড্রয়িং রুমে আসতেই ঈশান বলে, কিরে কি বলল? ইম্পর্ট্যান্ট কথা নাকি আছে? দেখা করে বলবে বলেছে। ও আচ্ছা। ফারাজ ভেবেছিল সিয়ানের সাথে দেখা করে ওকে নিয়ে তারপরেই ইশরার কাছে যাবে। এখন তো আরো 2 দিন ওয়েট করতে হবে। নিজের রুম থেকে বের হয়ে ইশরার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় চোখ পড়ে ইশরার দিকে। মেয়েটা মনমরা হয়ে শুয়ে আছে। ফারাজ এক নজর দেখে চলে আসে। আর 2 দিন কষ্ট কর বোন। তারপর তোকে তোর ভাইয়া আর কষ্ট পেতে দিবে না। প্রমিস। আজকে সিয়ানরা রাঙামাটি থেকে চলে এসেছে। ফারাজকে কল দেয় কোথায় দেখা করতে হবে, সেটা জানার জন্য। ফারাজ একটা রেস্টুরেন্টের লোকেশন দিয়ে দেয়। এরপর ইশরার রুমে যায়। কি ব্যাপার এখনো শুয়ে আছিস? তোকে আধ ঘন্টা আগে বলে গিয়েছিলাম না আমার সাথে বেরোনোর জন্য রেডি হতে। আমার ভালো লাগছে না। আমি কোথাও যাব না। তোকে বলেছি যেহেতু যেতে হবে, তার মানে যেতেই হবে। 10 মিনিট টাইম দিলাম রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আয়। আমি ওয়েট করছি। বলেই ফারাজ ড্রয়িং রুমের দিকে চলে যায়। ইশরার মন খারাপ। কিছুই ভালো লাগছে না। তবুও ফারাজের কথা না শুনলে যে রামধমক খেতে হবে সেটা ইশরা ভালো করেই জানে। তাই অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ইশরা। আলমারি থেকে সাদা রঙের একটা 3 পিস বের করে পরে নেয়। চুলগুলো আছড়ে বরাবরের মতোই ছেড়ে দেয়। তারপর ফোন হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। ফারাজ ইশারার দিকে তাকিয়ে বলে, চল। ইশরা জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকায়, যে মা কিছু জানে কি না? ওর মা ওকে চোখ দিয়ে আশ্বস্ত করে জানায়, যা সমস্যা নেই। আসলে ফারাজ ওর বাবা আর মাকে সিয়ানের ব্যাপারে বলে। ওনারাও সিয়ানের সাথে ইশরার সম্পর্ক নিয়ে কোন রকম আপত্তি করে না। সবটা মেনে নেয়। ফারাজ গিয়ে বাইকে বসতেই ইশরা ফারাজের পিছনে বাইকে উঠে বসে। মিনিট 20-এর মাথায় ফারাজ ইশরাকে নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে এসে থামল। হেলমেট খুলে ইশরাকে বলল, নাম। এখানে? হ্যাঁ, এখানে। কিন্তু এই রেস্টুরেন্টে কেন? চল, গেলেই দেখতে পাবি। ইশরা কথা না বাড়িয়ে নেমে গেল। ফারাজ বাইক থেকে নেমে বাইকটা পার্ক করে এসে বলল, চল। ইশরা ফারাজের পিছন পিছন ঢুকল। একটা টেবিলে সিয়ানকে বসে থাকতে দেখে ইশরা অবাক হয়ে গেল। ওর পা থেমে গেল। ফারাজ পেছনে ফিরে এগিয়ে এসে ইশরার হাত ধরে বলল, চল, দাঁড়িয়ে পড়লি কেন? কিছু না। ফারাজ এসে সিয়ান যে টেবিলে বসা ছিল সেই টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। সিয়ান ফোনের দিকে তাকিয়েছিল। টেবিলের সামনে কারো উপস্থিতি টের পাওয়ায় মাথা তুলে তাকায়। সিয়ানও ইশরাকে দেখে ভীষণ অবাক হয়। ফারাজ চেয়ার টেনে বসে সাথে ইশরাকেও বসায়। সিয়ানের দিকে তাকিয়ে বলে, কি হলো অবাক হচ্ছিস ইশরাকে দেখে? আমিও যখন শাওনের থেকে প্রথম শুনেছিলাম তোরা দুজন দুজনকে ভালবাসিস আমিও এমন অবাক হয়েছিলাম। তোকে খুব খারাপ ভাবতাম তাই জন্য তোর সাথে ইশরার সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি। ভেবেছিলাম অন্য সব মেয়েদের মতো তুই ইশরাকেও ইউজ করছিস। ইশরাকেও তুই ঠকাচ্ছিস। ইশরাকে ঘরবন্দি করে রেখেছিলাম। ভেবেছিলাম তোর থেকে সরিয়ে আনতে পারলে ইশরা ভালো থাকবে। কিন্তু তার ফল ভালো হয়নি, উল্টো খারাপই হয়েছে। তবুও ভেবেছিলাম এই খারাপ লাগা এক সময় কেটে যাবে কারণ আবেগের বশে মানুষ কত কিছুই না করে। ভেবেছিলাম একসময় ইশরা তোকে ঠিক ভুলতে পারবে। কিন্তু না, উল্টো দিনের পর দিন মনমরা হয়েই বসে থাকতো ঘরের মধ্যে।
ওর পড়াশোনারও অনেক ক্ষতি হয়েছে। তারপর সেদিন যখন জিহাদের থেকে জানতে পারলাম, তুই আগের মতো নেই। চেঞ্জ হয়ে গেছিস। নিজেকে বদলেছিস শুধুমাত্র আমার বোনের জন্য। আমার বোনটাকে তুই সত্যি সত্যিই ভালোবাসিস। ঠিক সেই মুহূর্তেই রিয়েলাইজ করেছিলাম, আমি ভুল ছিলাম, তোরাই ঠিক ছিলি। তারপরে ভেবেছিলাম সেদিনই তোদের এক করিয়ে দিব। তোকে ফোন দেওয়ার পর শুনলাম তুই রাঙ্গামাটিতে, তাই বলেছিলাম দেখা করেই সব বলবো। তারপর ফারাজ সিয়ানের এক হাত ধরে বলল, তুই ইশরার জন্য কি কি করেছিস সব শুনেছি আমি। আমি জানি তুই ইশরাকে সত্যিই ভালবাসিস। আর এটাও জানি তুই ছাড়া ইশরাকে কেউ ভালো রাখতে পারবে না। আমার বোনটা তোকে ছাড়া কষ্ট পাচ্ছিল। তাই ভাবলাম এসব সিলি বিষয় নিয়ে শত্রুতা রেখে কি লাভ। সবকিছু ভুলে যাওয়াই ভালো। ইশরা আর সিয়ান অবাক হয়ে সবটা শুনছে। তারপর ফারাজ ইশরার এক হাত নিয়ে সিয়ানের হাতে তুলে দেয়। এই নে ধর। তোর ইশরাকে তোকেই দিয়ে দিলাম। এই হাতটা শক্ত করে ধরে রাখবি। কখনো ছাড়িস না প্লিজ। আমার বোনটা তোকে খুব ভালোবাসে। ও তোকে ছাড়া থাকতে পারবে না। নিজের বোনের এই কষ্টটা নিজের চোখে দেখতে পারছিলাম না আমি। তাই তো আজকে তোর হাতে আমার বোনকে তুলে দিলাম। ইশরার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। ফারাজ এভাবে সবটা মেনে নেবে ও ভাবতেও পারেনি। সিয়ান মৃদু হেসে বলে, তুই না বললেও আমি ওকে কখনোই ছাড়তাম না। কারণ ওকে আমি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তারপর ফারাজের দিকে তাকিয়ে এক হাত এগিয়ে দিয়ে বলে, তো আজকে থেকে আমরা ফ্রেন্ড, হোয়াট সে ফারাজ? ফারাজ হেসে হাত মিলিয়ে বলে, অফকোর্স। ইশরা ফারাজের দিকেই তাকিয়ে বলে, আব্বু, আম্মু যদি জানে ভাইয়া? আব্বু, আম্মু অলরেডি সব জানে। আম্মু আব্বুকে মানিয়েই তোকে নিয়ে এসেছি। আজকালের মধ্যেই আব্বু আম্মু সিয়ানদের বাড়িতে যাবে। কথা বলে তোদের এঙ্গেজমেন্ট আর বিয়ের ডেট ফিক্সড করবে। ইশরা ভাবছে, আব্বু আম্মু জানে? তাহলে আমাকে কিছু বলল না কেন? তার মানে আম্মু জানতো বলেই তখন আমায় আসার জন্য আশ্বস্ত করেছিল। ফারাজ সিয়ান আর ইশরার দিকে তাকিয়ে বলে, কি খাবি বল তোরা? অর্ডার কর। সিয়ান একটা ওয়েটারকে ডাকল। ইশরার বিরিয়ানি ফেভারিট, তাই ওদের সবার জন্যই বিরিয়ানি অর্ডার দিল। দুপুরের লাঞ্চটা ওরা রেস্টুরেন্টেই করে নিল। বিকেল বেলা ফারাজ ছাদে দাঁড়িয়ে ঈশিতার সাথে কথা বলছে। তো ম্যাডাম, আপনি এবার হ্যাপি তো? হুম, শুধু হ্যাপি না, ভীষণ হ্যাপি। আরও বেশি হ্যাপি কারণ ইশরা আপু সিয়ান ভাইয়ের বউ হবে এটা শুনে। আগে যদি জানতাম যে তোমার বোন আর সিয়ান ভাইয়ার ভালোবাসার মানুষ দুজন একই, তাহলে ওদের ভালোবাসায় তোমাকে ভিলেন হতেই দিতাম না। আমি তো ওদের সম্পর্ক মেনেই নিয়েছি, তাহলে এখনো ভিলেন বলছো কেন? আগে তো ভিলেনের মতোই কাজ করেছ। তবে যাই হোক, একটা জিনিসে খুবই হ্যাপি, অবশেষে সিয়ান ভাইয়া নিজের ভালোবাসাকে পেল। হুম। আচ্ছা, এবার তো আর আমার ভাইয়ার সাথে কথা বলতে সমস্যা নেই। কবে কথা বলবে? এখনো তো তুমি কলেজে। তোমার কলেজ শেষ হোক তারপর। ওকে। আচ্ছা, বাই, রাখছি আমি। একটু কাজ আছে। ওকে, বাই। সিয়ানদের বাসায় ড্রয়িং রুমে বসে আছে ইশরাদের ফ্যামিলির সবাই। তাদের অপোজিট পাশের সোফায় বসে আছে সিয়ান আর সানভি। ওনাদের সামনে টি টেবিলে নানান ধরনের স্ন্যাক্স আইটেম সাজানো। ওনাদের আপ্যায়নে কোনোরকম ত্রুটি রাখেনি সিয়ান। ইশরার বাবা ইমানুর রহমান সিয়ানদের উদ্দেশ্যে বললেন, ফারাজের কাছে তোমাদের ফ্যামিলির সম্পর্কে সবই শুনেছি। সবটাই জানি। তোমার আর ইশরার সম্পর্ক নিয়ে আমাদের কোন আপত্তি নেই। আমাদের মেয়ে যেখানে ভালো থাকবে সেখানেই বিয়ে দিতে আমরা রাজি। আমাদের মেয়ের সুখটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই আজকে তোমাদের এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করতে এলাম। এখন যেহেতু ইশরাদের এক্সাম চলছে, তাই আপাতত এঙ্গেজমেন্টটা করে রাখতে চাই তোমাদের। আর ওর এক্সামের পরই তোমাদের বিয়ের সমস্ত আয়োজন করব। সিয়ান বলল, জি, আঙ্কেল। কোন সমস্যা নেই। আপনি যা ভালো মনে করেন। আমি চাইছি আগামী সপ্তাহে তোমাদের এনগেজমেন্টের আয়োজন করতে। এতে তোমার কি মতো? আঙ্কেল, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই হবে। আমার কোন আপত্তি নেই। সানভি এবারে বলল, সবকিছু তো ঠিকঠাক হয়েই গেল। তাহলে আমরা এবার মিষ্টিমুখ করতে পারি কি বলো? ফারাজ বলল, হ্যাঁ অবশ্যই। সানভি উঠে কিচেনের দিকে চলে গেল। খানিক বাদে দুজন মেডসার্ভেন্ট সহ এলো। দুজনের হাতের দুটরেতে বিভিন্ন প্রকার মিষ্টান্ন খাবার। ওরা এগুলোটি টেবিলের উপর রেখে চলে গেল। সানভি ওদের উদ্দেশ্যে বলল, নাও, সবাই এবার মিষ্টি মুখ করে নাও। সবাই খাওয়া দাওয়া করছে, আড্ডাও দিচ্ছে। শুধুমাত্র ইশরা ছাড়া। ও চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সিয়ান ওর দিকেই তাকিয়ে আছে, সেজন্যই ও মাথা তুলছে না। ভালোলাগা আর লজ্জা সবকিছু একসাথে ওকে ঘিরে ধরছে। সানভীর হঠাৎ ইশরার দিকে চোখ যাজ।
ও ইশরার পাশে গিয়ে বসে ট্রে থেকে মিষ্টি নিয়ে ইশরার দিকে এগিয়ে দিয়ে বলে, কি হলো, তুমি খাচ্ছ না কেন? এই নাও খাও। আমার এখন খিদে নেই। এটা বললে তো হবে না। সবাই মিষ্টিমুখ করছে। তোমাকেও করতে হবে। এই নাও খাও। বলে একটা মিষ্টি নিয়ে ইশরাকে খাইয়ে দেয়। তারপর ইশরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কি হলো ভাবি, বিয়ের আগেই ভাইয়ার সামনে এত লজ্জা পাচ্ছ? বিয়ের পর কি হবে তাহলে? সানভীর কথায় ইশরার লজ্জা আরো বেড়ে যায়। লজ্জায় হাঁসফাঁস করে ওঠে। ইশরার এই অবস্থা দেখে সিয়ান মুচকি হাসে। বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে বসে ঈশানের সাথে ফোনে কথা বলছে সিয়ান। কংগ্রেস ব্রাদার, ফাইনালি নিজের ভালোবাসার মানুষকে পেলি। তোকে কিন্তু এঙ্গেজমেন্টে আসতেই হবে, মাস্ট। সরি রে, আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে তাই আসতে পারছি না। ডিউটি আছে হসপিটালে। তুই না এলে কিন্তু আমি ভীষণ রাগ করব। প্লিজ আন্ডারস্ট্যান্ড সিয়ান। ইমার্জেন্সি ওটি আছে। তাই আসতে পারছি না। বাট, তোর বিয়েতে আসবো পাক্কা। প্রমিস? ইয়েস প্রমিস। তো এবার তোর ফার্সিয়ার একটা পিক দে। আমরাও দেখি তোর চয়েস কেমন। আসবিই না যখন এঙ্গেজমেন্টের, তাই এখন ওর কোনো ছবিও পাবিও না। ডিরেক্ট বিয়েতে এসেই ওকে দেখিস। ওকে, এজ ইউর উইশ। ডিনার করেছিস? হ্যাঁ, তুই? হুম। তো কি করছিস? এই তো ইউনিফর্ম পরছি। হসপিটালেই আছি। একটু পর আরেকটা অপারেশন আছে। ওকে, অল দ্য বেস্ট, ব্রো। বাই, টক টু ইউ লেটার। ওকে, বাই। সিয়ান কল কেটে ইশরাকে কল দেয়। 2-3বার রিং হওয়ার পর ইশরা রিসিভ করে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো ফার্সিয়া? তেমন কিছু না, আপনি? তোমার কথাই ভাবছিলাম। সারাদিন কি এটাই করেন? না মানে যখনই জিজ্ঞাসা করি কি করেন, তখনই একথাই বলেন। তুমিই তো আমার সব। তোমাকে ছাড়া কাকে নিয়ে ভাববো বলতো? তোমাকে ভালোবাসি বলেই তো সারাক্ষণ তোমার কথাই আমার মনে পড়ে। চোখ বুঝলেও তোমাকে দেখি, চোখ খুললেও তোমাকে দেখি। যেদিকেই তাকাই সেদিকেই শুধু তোমাকেই দেখি। উফাফ, আমার আর তরস হইছে না। কিসের জন্য? তোমাকে কাছে পাওয়ার, তোমাকে নিজের করে পাওয়ার জন্য। অপেক্ষা করুন। আর কিছুদিনই তো। হুমম, এই অপেক্ষাটাই আর করতে পারছি না। ইচ্ছে তো করেছিল আজই তোমাকে বিয়ে করে একদম আমার কাছে নিয়ে আসি। কিন্তু তোমার বাবার কথার উপরে আর কথা বলিনি। ঈশা ঠোঁট চেপে মৃদু হাসে। ছেলেটা সত্যিই একদম ওর জন্য পাগল। হঠাৎই সিয়ান স্লো ভয়েসে বলে, ফার্সিয়া। ঈশরা কেঁপে ওঠে। এমনভাবে ফার্সিয়া বলাতে হার্টবিট বেড়ে যায় ঈশরার। সিয়ান যখনই ফার্সিয়া বলে ডাকে তখনই ঈশরার এমন ফিল হয়। সবার থেকে আলাদা নামে ডাকে কিনা। ঈশরা কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, হুম। তোমার থেকে নিজেকে আর দূরে রাখতে পারছি না। কবে যে বিয়েটা হবে আমাদের। তারপর তোমাকে চোখের সামনে বসিয়ে রেখে একটু মন ভরে দেখতে পারবো। সব সময় নিজের কাছে রাখতে পারবো। আর কোন দূরত্ব থাকবে না আমাদের মাঝে। নো ডিস্টেন্স বিটুইন আসো। খানিকটা থেমে আবারও বলে, ইউ নো ফার্সিয়া, ইদানিং না কেমন একটা তোমাকে হারানোর ভয় হয়। মনে হয় তোমাকে যদি আমি হারিয়ে ফেলি, কিচ্ছু হবে না। আমি তো আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। তবুও কেন জানি বিয়েটা না হওয়া অবধি আমার মনে কিছুতেই শান্তি লাগছে না। নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিন। আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন আপনি? হুম। তুমি? হুম। যাই হোক, বেশি রাত জাগবেন না আর এসব নেগেটিভ চিন্তাভাবনা মাথাতেও আনবেন না। আমি আপনার আছি, আপনারই থাকব। কোথাও যাব না। ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। হুম, গুড নাইট। বলে লাইন কেটে রুমের লাইট অফ করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে শুয়ে পড়ে সিয়ান। আজকে সিয়ান আর ইশরার এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা অবশ্য সিয়ানদের বাড়িতেই হবে। তেমন কাউকে ইনভাইট করেনি সিয়ান। ইশরার ফ্যামিলি আর ইশরার কিছু বান্ধবী এসেছে। আর সিয়ান নিজের কিছু ফ্রেন্ডদের ইনভাইট করেছে। এর বাহিরে আর কেউই নেই। ডার্ক ব্লু কালারের একটা গাউন পরে সোফায় বসে আছে ইশরা। চুলগুলো স্ট্রেট করে একদম ছেড়ে দেওয়া। পার্লার থেকে দুজন মেকআপ আর্টিস্ট এসে ওকে সাজিয়ে গিয়েছে। সিয়ানের ফুল গেটআপ ও ব্লু কালার। দুজন পাশাপাশি সোফায় বসে আছে। সিয়ানের পাশে সানভি বসেছে। ইশরার পাশে ওর মা সঙ্গীতা বেগম বসে আছে। সানভি টেবিল থেকে রিংটা নিয়ে সিয়ানের দিকে এগিয়ে দেয়। সিয়ান ইশরার হাত ধরে ওর আঙ্গুলে রিং পরিয়ে দেয়। তারপর সঙ্গীতা বেগম একটা রিং ইশরার দিকে এগিয়ে দেয় সিয়ানকে পরানোর জন্য। ইশরার হাত পা কাঁপছে। কেমন যেন অন্যরকম ফিলিংস হচ্ছে। ইশরা কোনোরকমে কাঁপা কাঁপা হাতে রিংটা নিয়ে সিয়ানকে পরিয়ে দেয়। সবাই একসাথে হাততালি দিয়ে ওঠে। সবাই মিলে অনেক ফটো তোলে।
সিয়ান আর ইশরারও আলাদা করে কিছু ফটো তোলা হয়। পুরো সন্ধ্যাটা ওরা আড্ডা, হাসি, মজা করে স্পেন্ড করে। রাতে সবাই মিলে ডিনারের পর ইশরার বাবা ইমানুর রহমান বলেন, আজকেই বিয়ের ডেটটা ফাইনাল করে যাব। আর 3-4 দিন পরেই ইশরার পরীক্ষা শেষ। সামনের রবিবারেই তোমাদের বিয়ের আয়োজন করব বলে ভেবে রেখেছি। সামনের রবিবারেই তোমাদের বিয়ে। উনি উঠে সিয়ানকে জড়িয়ে ধরে বললেন, আজ আসি বাবা, সাবধানে থেকো। জি আঙ্কেল, আপনারাও সাবধানে যাবেন। সঙ্গীতা বেগম ও সিয়ানের থেকে বিদায় নিয়ে তারপর সানভীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভালো থেকো মা, আসছি। সাবধানে থেকো। জি আন্টি। আপনারাও সাবধানে যাবেন আর পৌঁছে একটা ফোন করবেন অবশ্যই। আচ্ছা। শাওন ফোন কানে নিয়ে কপাল কুঁচকে আছে। ওর ভীষণ রাগ হচ্ছে। ফোনের ওপাশের ব্যক্তির দেয়া নিউজটা শোনার পরই রাগে গা গিজগিজ করছে। রাগে ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। চেয়ারে একটা লাথি মেরে ক্ষিপ্ত কণ্ঠে বলে, তোকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দিব না সিয়ান। কি ভেবেছিসটা কি? আমাকে মেরে, আমাকে অপমান করে, প্রপার্টি না লিখে দিয়ে, বিয়ে করে সুখে সংসার করবি? নো, নেভার। কখনোই না। এই শাওন তোকে কখনোই শান্তিতে থাকতে দিবে না। শাওন বেঁচে থাকতে কখনোই তুই বিয়ে করতে পারবি না। তোকে আমি কিছুতেই সুখে থাকতে দিব না, কিছুতেই না। বলেই বিশ্রীভাবে হাসতে থাকে। বিয়ের শপিং প্রায় শেষ। সানভি, সিয়ান আর ইশরা মিলে মোটামুটি সবকিছু শপিং করেছে। কালকেই সিয়ান আর ইশরার হলুদ। যদিও ইশরার বাবার ইচ্ছে ছিল একমাত্র মেয়ের বিয়ে খুব বড় করে, ধুমধাম করে দেয়ার। কিন্তু সিয়ান এর ইচ্ছে খুব সাদামাটা ভাবে ঘরোয়া ভাবেই যেন ওদের বিয়েটা সম্পন্ন হয়। আর বিয়ের সবকিছু যেন সিয়ানের বাড়িতেই হয়। বিয়ের ব্যাপারে শুধুমাত্র সিয়ান এই একটা ইচ্ছার কথাই বলেছে, তাই ইমানুর রহমানও আর না করেনি। তাছাড়া ইশরাও এই ব্যাপারে একমত। তাই ওদের হলুদটাও কালকে ছোট পরিসরে ঘরোয়া ভাবেই করা হবে। ঈশান সিয়ানকে ফোন দিয়ে বলছে বিয়েতে আসতে পারবে না। এই নিয়ে সিয়ান বেশ রাগারাগি করছে ঈশানের সাথে। কি বললি তুই? বিয়েতেও তুই আসতে পারবি না? না রে। ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে হসপিটালে। তুই কিন্তু আমাকে প্রমিস করেছিলি বিয়েতে আসবি। হ্যাঁ করেছিলাম তো, কিন্তু আমি নিজেও জানতাম না হঠাৎ করে এরকম ইমার্জেন্সি পড়ে যাবে। হ্যাঁ বুঝেছি, দূরে গিয়ে আমাদেরকে বলেই গেছিস, সেটা আমি ভালোই বুঝতে পারছি। আচ্ছা তুই আসতে না পারিস অন্তত আন্টি আর ঈশিতাকে পাঠিয়ে দে। দেখ মায়ের শরীরটাও অতটা ভালো না, তাই ওদেরকে একাও পাঠাতে পারছি না। আমার নিজেরও খারাপ লাগছে আমি তোর বিয়েতে থাকতে পারছি না। আমি জানি তুই আমার উপর ভীষণ রেগে আছিস। তবে খুব তাড়াতাড়ি চট্টগ্রাম আসছি। তখন তোর বউয়ের সাথে মিট করব। তুই কত আসিস, সেটা আমি দেখতেই পাচ্ছি। রাগ করিস না প্লিজ, সত্যিই আসবো এবার। হ্যাঁ, দেখাই যাবে। আচ্ছা যাই হোক সেসব বাদ দে। তোর আর ফার্সিয়ার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আর তোর এই ভাইয়ের উপর রাগ করে থাকিস না। আচ্ছা, বাই, রাখছি। আচ্ছা। সিয়ান খুব নর্মালি ওর বাড়িতে হলুদের অ্যারেঞ্জ করেছে। বিকেলের দিকে ইশরা ওরা সবাই এই বাড়িতে চলে আসে। সন্ধ্যাবেলায় পার্লার থেকে দুজন মেকআপ আর্টিস্ট আসে। সিয়ানের চয়েজ অনুযায়ী ইশরাকে সাজানো হয়। হলুদ আর সবুজ কালার মিক্সিং শাড়ির সাথে কাঁচাফুলের গহনা দিয়ে সাজানো হয়। সবগুলো গহনাই সাদা গোলাপের। আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না ইশরা। শান্তি ইশরাকে নিজের সামনে এনে বসিয়ে বলল, ওয়াও ইশরা তোকে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। সিয়ান ভাইয়া তো তোর থেকে চোখ ফেরাতেই পারবে না। জাস্ট অসাধারণ লাগছে তোকে। জেরিন বলল, একদম ঠিক বলেছিস। দারুণ লাগছে আমাদের ইশরাকে তাই না? সঙ্গীতা বেগম রুমে এসে বললেন, তোদের হলো? জেরিন বলল, এই তো আন্টি হয়ে গেছে। আমরা আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। সিয়ানদের ড্রয়িং রুমে হলুদের অ্যারেঞ্জ করা হয়েছে। শান্তি আর জেরিন মিলে ইশরাকে ড্রয়িং রুমে নিয়ে আসে। সিয়ানের পাশে সোফায় বসায়। সিয়ানের পরনে হলুদ রঙের পাঞ্জাবি। ওর সব ফ্রেন্ডরাও হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। জেরিন আর শান্তি ওরাও শাড়ি পরেছে। সানভিকেও বলেছিল শাড়ি পরতে। কিন্তু সানভি শাড়িতে কমফোর্টেবল না, প্লাসও পরতেও পারে না, সেজন্য ও হলুদ রঙের চুড়িদার পরেছে। একে একে সবাই এসে ওদের দুজনকে হলুদ লাগায়। হলুদ পর্ব শেষে খাওয়া দাওয়া করে সিয়ান আর ইশরার ফ্রেন্ডরা চলে যায়। ইশরা আর সানভি একই রুমে শুয়ে পড়ে। ইশরা খুব টায়ার্ড থাকায় শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমিয়ে যায়। কিন্তু সানভির চোখে ঘুম নেই। ওর ভীষণ মন খারাপ হচ্ছে ঈশানরা আসবে না বলে। কিছুতেই ঘুম আসছে না। ইচ্ছে করছে ঈশানের সাথে কথা বলতে। কিন্তু ঈশানকে কল দিলে আবার কিনা কি মনে করে সেই ভেবে কখনো কল দেয়া হয়নি। কিন্তু আজ ভীষণ ইচ্ছা করছে কথা বলার।
অনেকক্ষণ ভেবে সানভি ঠিক করে ঈশানকে কল করবে। বালিশের পাশ থেকে ফোন নিয়ে কাপা কাপা হাতে ঈশানের নাম্বারে ডায়াল করে। দুবার কল হতেই ঈশান রিসিভ করে। হ্যালো সানভি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত রাতে ফোন দিলে? কোন সমস্যা হয়েছে নাকি? না, কিছু হয়নি। ওহ, আমি ভাবলাম কি না কি হয়েছে। কারণ রাঙ্গামাটি আসার পর থেকে তো তুমি কখনো আমাকে ফোন দাওনি। তাই তোমার ফোন পেয়ে একটু আমি অবাক হয়ে গিয়েছিলাম। আসলে আপনাদের খুব মিস করছিলাম তাই। আমিও তোমাদের সবাইকে মিস করছি। তোমার ভাই তো আমার উপর একদম রেগে আছে কাল আসতে পারছি না বলে। আপনারা কাল আসলে অনেক খুশি হতাম। আমিও তো চেয়েছিলাম আসতে, কিন্তু ইমার্জেন্সি আছে হসপিটালে, সেজন্য আসতে পারছি না। তবে কিছুদিনের মধ্যেই চট্টগ্রাম আসছি। কবে আসছেন? শিওর না। তবে কিছুদিনের মধ্যেই আসব। তো এত রাতে না ঘুমিয়ে কি করছো? রাত জাগা কিন্তু ভালো না। সানভি অন্যমনস্ক হয়ে বলে। আপনার কথাই ভাবছিলাম। ঈশান অবাক হয়ে বলে, মানে? না মানে আপনাদের কথাই ভাবছিলাম আর কি। আপনি কি করছেন? আমি হসপিটালে আছি। একটু আগে একটা অপারেশন শেষ করে ওটি থেকে বের হলাম। ওহ আচ্ছা। ঘুমিয়ে পড়ো। কালকে তো আবার সিয়ানের বিয়ে। ভালো থেকো, গুড নাইট। গুড নাইট, আপনিও ভালো থাকবেন। কল কেটে ফোন বালিশের পাশে রেখে সানভি চোখ বন্ধ করে। ঈশানের সাথে কথা বলতে পেরে ওর একটু হলেও এখন শান্তি লাগছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে সানভি ঘুমিয়ে যায়। আজকে সিয়ান আর ইশরার বিয়ে। সকাল থেকে ইমানুর রহমান আর ফারাজ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সঙ্গীতা বেগমেও বিভিন্ন জিনিস দেখাশোনা করছেন। সকালে নাস্তার পর ইশরাকে সাজানোর জন্য গতকালকের মেয়ে দুজনই আসে। ইশরার ইচ্ছে ছিল বিয়েতে একদম আনকমনভাবে সাজার জন্য। ওর প্রিয় রং সাদা আর বেগুনি, তাই ও সাদা আর বেগুনি মিক্সিং একটা জর্জেট শাড়ি কিনেছে বিয়েতে পরানোর জন্য। সাথে ম্যাচিং গহনা। খুব নর্মালভাবেই মেয়ে দুটো সাদা বেগুনি শাড়িটা ওকে সুন্দর করে পরিয়ে দিয়ে একটা ন্যাচারাল ব্রাইডাল লুক ক্রিয়েট করে দেয়। ইশরা ফুল রেডি। খুব নর্মাল একটা ব্রাইডাল লুক, বাট এতেই অনেক সুন্দর লাগছে ওকে দেখতে। ইশরাকে সাজানোর পর সঙ্গীতা বেগম ওর জন্য খাবার নিয়ে রুমে আসে। নিজের হাতে মেয়েকে খাইয়ে দেয়। খাওয়ানোর পরে ইশরাকে ড্রয়িং রুমে নিয়ে যায়। সিয়ানও খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রয়িং রুমে এসে বসে। এখানেই ওদের বিয়ে পড়ানো হবে। সিয়ানের পরনে সাদা রঙের একটা পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা ইশরা নিজে পছন্দ করে কিনেছে। সঙ্গীতা বেগম হাত ধরে ইশরাকে সিয়ানের পাশে বসায়। সমস্ত কিছু ঠিকঠাক করার পর সিয়ানকে বলা হয় কবুল বলার জন্য। সিয়ান কবুল বলার পর এবার ইশরার বলার পালা। কিন্তু ইশরার কান্না পাচ্ছে ভীষণ। সবকিছু ছেড়ে থাকতে হবে ভেবে সঙ্গীতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আরে কাঁদছিস কেন? তুই তো সারা জীবনের মতো আমাদের ছেড়ে কোথায় চলে যাচ্ছিস না? তাহলে এত কাদার কি আছে? কাঁদিস না মা। জেরিন আর শান্তি মিলে ইশরাকে স্বাভাবিক করে তোলে। তারপর ইশরা কাপা কাপা গলায় সময় নিয়ে কবুল বলে দেয়। সিয়ানের ঠোঁটে তখন তৃপ্তির হাসি। ফাইনালি ও ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেল। এবার সিয়ানের দিকে রেজিস্ট্রি পেপার এগিয়ে দেয়া হয়। সিয়ান সাইন করে দেয়। তারপর ইশরার দিকে কাগজ এগিয়ে দেয়া হয়। ইশরা পেন হাতে নিয়ে কাগজে সাইন করতে যাবে, ঠিক এমন সময় কেউ একজন এসে রেজিস্ট্রি ব্যাপারটা নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। সিয়ান তৎক্ষণাৎ সোফা থেকে উঠে দাঁড়ায়। সামনে শাওন দাঁড়িয়ে। ওর কলার চেপে ধরে চেঁচিয়ে বলে, হাউ ডেয়ার ইউ! কোন সাহসে তুই পেপারটা ছিঁড়লি? এই বাড়িতে ঢুকেছিস কি করে? পারমিশন দিয়েছে কে তোকে? শাওন অট্টহাসিতে ফেটে পড়ে ঝাড়া মেরে সিয়ানের হাত কলার থেকে সরিয়ে দেয়। পারমিশন? হা হা হা। তোর বাড়িতে ঢোকার জন্য এখন আর আমার পারমিশন লাগবে না। তোর এই সকল সিকিউরিটি গার্ডদেরকে আমি আমার পকেটে পুরে নিয়েছি। আর রেজিস্ট্রি পেপার ছিঁড়েছি, বেশ করেছি। আমার নামে প্রপার্টি লিখে না দিয়ে এত শান্তিতে তুই বিয়ে করবি? কখনোই তোর বিয়ে আমি হতে দেব না। কিছুতেই তোকে শান্তিতে থাকতে দেব না আমি। এত সব ঝামেলা দেখে ভীষণ ঘাবড়ে আছে ঈশা। সঙ্গীতা বেগম মেয়েকে বুকে জড়িয়ে রেখেছেন। সিয়ান বলে উঠে, কিছুতেই তুই এই প্রপার্টি পাবি না। কিছুতেই না। এই জীবন থাকতে তোকে কখনো আমি আমার বাবার শেষ স্মৃতিগুলো নিজের হাতে লিখে দিব না। শাওন পকেট থেকে পিস্তল বের করে সিয়ানের সামনে ধরে বলে, এমনিতেও তোকে আর কষ্ট করে লিখে দিতে হবে না। আজ প্রপার্টি আমি এমনিতেই দখল করব। বলেই সোজা সিয়ানের বুক বরাবর শুট করে দেয়। ইশরা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সানভি ভাইয়া বলে চিৎকার দিয়ে দৌড়ে এসে সিয়ানকে ধরে।
আরেক দিক থেকে ফারাজ এগিয়ে আসতে নেয় সিয়ানকে ধরার জন্য, কিন্তু তার আগেই শাওনের লোকেরা ইশরার পুরো ফ্যামিলিকে জোর জবরদস্তি করে বেঁধে নেয়। তারপর টানতে টানতে গাড়িতে উঠিয়ে নেয়। সিয়ানের সাদা পাঞ্জাবি রক্তে ভেসে যাচ্ছে। সানভি সিয়ানের মাথা হাঁটুর উপর নিয়ে বসে বসে কাঁদছে আর জোরে জোরে ডাকছে, ভাইয়া, এই ভাইয়া, উঠো। শাওন এগিয়ে এসে ইশরার হাত ধরে, চলো, চলো আমার সাথে। আজকে সেদিনের সমস্ত প্রতিশোধ তুলব, চলো। ইশরা হাত ছাড়ানোর জন্য মোচড়া মুচড়ি করছে, কিন্তু শাওনের সাথে পেরে উঠছে না। শাওন টানতে টানতে ওকে নিয়ে যায়। ধাক্কা দিয়ে গাড়িতে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। সানভি সিয়ানের গাল ধরে চেঁচিয়ে বলে যাচ্ছে, এই ভাইয়া, উঠো না। দেখ, ওরা ভাবিকে নিয়ে যাচ্ছে, তুই উঠো না। প্লিজ ভাবিকে বাঁচা ভাইয়া। সিয়ানের কোনো রেসপন্স নেই। সানভি তাড়াহুড়ো করে সিয়ানের পালস চেক করছে। এখনও পালস চলছে। সানভি দেরি না করে তাড়াতাড়ি ডক্টর মাহবুবুর রহমানকে ফোন দেয়। ইমার্জেন্সি হসপিটালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠাতে বলে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে। সানভি সিয়ানকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালের দিকে রওনা দেয়। এখন প্রায় সন্ধ্যা। শাওনদের গাড়ি এসে রাঙ্গামাটি এক পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে থামে। ওরা ইশরাকে নিয়ে ওই বাড়িতে একটা চেয়ারে বেঁধে রাখে। রাস্তায় ইশরা সেন্সলেস হয়ে গিয়েছিল। তাই শাওন একটা বোতল থেকে পানি নিয়ে ইশরার চোখ মুখের উপর ঢেলে দেয়। ইশরা ধরফরিয়ে মাথা তুলে তাকায়। ওর নাক মুখ দিয়ে পানি ঢুকে গেছে। ভীষণ কাশছে ও। কিছুক্ষণ পর ইশরা খানিকটা স্বাভাবিক হয়। ইশরা হাতজোড় করে শাওনের কাছে বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। শাওন বাঁকা হেসে ইশার গালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলে, তোমাকে এত সহজে ছাড়ছি না বেবি। সেদিন তোমার ওড়না ধরেছিলাম বলে সিয়ান পুরো ভার্সিটির সবার সামনে আমাকে মেরেছিল। আজকে এখানে তোমাকে কে বাঁচাবে সুইটহার্ট? প্লিজ এমনটা করবেন না, প্লিজ। শাওন ইশরার শাড়ির আঁচল ধরে টান দিতেই সেফটি পিন কিছুটা আলগা হয়ে আসে। ইশরা কাঁধের উপর শাড়ির আঁচলটা চেপে ধরে। ইশরা এবার আর কান্না আটকে রাখতে পারে না। শব্দ করে কেঁদে ওঠে বলে, আমি আপনার পায়ে ধরি, প্লিজ এমন করবেন না। আমায় ছেড়ে দিন। শাওনের পাশের ছেলেগুলো মদ খাচ্ছে বসে বসে। শাওন তাদের দিকে তাকিয়ে বলে, বোতলটা দে। একটা ছেলে একটা খালি মদের বোতল শাওনকে এগিয়ে দেয়। শাওন এটা মেঝেতে আঘাত করে ভাঙে। তারপর ভাঙ্গা বোতলটা ইশরার হাতে পায়ে চেপে ধরে। হাত পা কেটে রক্ত বের হতে থাকে। ইশরা শব্দ করে কাঁদতে থাকে। তা দেখে শাওন বিশ্রীভাবে হাসতে থাকে। হাসতে হাসতেই বলে, এখনই এভাবে কাঁদছ? সবে তো শুরু। আরও টর্চার তোমার জন্য অপেক্ষা করছে। ওই সিয়ানকে তো একদম উপরে পাঠিয়ে দিয়েছি। তোমাকেও পাঠিয়ে দিব ওর কাছে, চিন্তা করো না। তখন যত খুশি দুজনে একসাথে প্রেম করো। বলে বোতলের ভাঙা টুকরোগুলো ওর হাতে পায়ে গেঁথে দেয়। অসহ্য যন্ত্রণায় কুকড়ে উঠেই ইশরা। তারপর পাশ থেকে কারেন্টের তার এনে ওর হাতে বেশ কয়েকবার শক দেয়। সাথে সাথেই সেন্সলেস হয়ে যায় ইশরা। তারপর শাওন ইশরার মুখে আরও এক বোতল পানি ঢেলে দেয়। ইশরা আবারও ধরফরিয়ে মাথা তোলে। নাক মুখ দিয়ে সব পানি ঢুকে গেছে। ও নিঃশ্বাসটা অবধি নিতে পারছে না। সারা শরীরে ভীষণ ব্যথা হচ্ছে। ঠিকমতো চোখ মেলে তাকাতে পারছে না। এর মধ্যে আরও বেশ কয়েকবার শক দেয়া হয়। তারপর আবার সেন্সলেস হয়ে যায় ইশরা। ইশরা অজ্ঞান হয়ে যেতেই শাওন বলে, তোরা এখানে থাক, আমি একটু আসছি। কিন্তু খবরদার ও যেন এখান থেকে কোথাও যেতে না পারে। ছেলেগুলো বলে, কোন চিন্তা করবেন না, বসো। কোথাও যেতে পারবে না। কথাটা মাথায় থাকে যেন। বলে শাওন বেরিয়ে যায়। বেশ কয়েক ঘন্টা বাদে ইশরার জ্ঞান ফিরে। ও একটু একটু করে চোখ খুলে তাকানোর চেষ্টা করে। মাথাটা ঝিমঝিম করছে। ভালো করে তাকাতে পারছে না। প্রায় মিনিট 10 লেগে যায় ওর ভালোভাবে চোখ মেলে তাকাতে। চোখে সব কেমন যেন অন্ধকার দেখছে। হাত পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। আশপাশে চোখ বুলাতেই দেখে ছেলেগুলো পড়ে পড়ে ঘুমোচ্ছে। এখনই বের হওয়ার সুযোগ। সেজন্য ইশরা এখান থেকে বেরোনোর উপায় খুঁজতে থাকে। হঠাৎই পায়ের কাছে একটা ছুরি দেখতে পায়। সেটাকে পা দিয়ে কোনোরকমে টেনে নিজের কাছে নিয়ে আসে। তারপর পা দিয়েই এটাকে কিছুটা তুলে কোনোরকমে হাতে নিয়ে নেয়। দুই হাত একসাথে বাঁধা। কিছুতেই খুলতে পারছে না। অনেকক্ষণ ধরে মোচড়ামুচড়ি করছে। অবশেষে বেশ অনেকক্ষণ পর হাতের বাঁধন কিছুটা আলগা হয়ে আসে। এক হাত দিয়ে ছুরি ধরে কোনোরকমে হাতের রশিটা কাটে। তারপর হাতটা খুলে পুরো শরীরের বাঁধা রশিগুলো খুলে দাঁড়িয়ে পড়ে। মাথা ঘুরে পড়ে যেতে নেয়। কোনো রকমে চেয়ার ধরে দাঁড়ায়। বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না। যে কোন সময় শাওন এসে পড়লে ও আর বের হওয়ার সুযোগ পাবে না।
তাই ইশরা বেরোনোর দরজা খুঁজতে থাকে। অবশেষে পিছনের একটা ভাঙ্গা বেড়ার দরজা ঠেলে বেরিয়ে আসে ইশরা। আশেপাশে কোন বাড়ি ঘর নেই যে কারো কাছ থেকে সাহায্য চাইবে। পুরো এলাকা পাহাড় দিয়ে ঘেরা। রাস্তায় তেমন আলো নেই। তার মধ্যে সারারাত বৃষ্টিও হয়েছিল। রাস্তা ভীষণ পিচ্ছিল হয়ে আছে। সারা শরীরে এখনো কাচের টুকরো গাঁথা। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। এরকম আস্তে আস্তে হাঁটলে ওরা যে কোনো সময় ধরে ফেলবে। তাই ওই ভাঙ্গা বাড়ির এলাকা থেকে কোনোরকমে এলোমেলো পায়ে দৌড়ে বেরিয়ে আসে ইশরা। বড় লম্বা রাস্তা, শুনশান। কোনো গাড়ি নেই। আকাশে থেকে থেকে এখনো মেঘ ডাকছে। চোখে কিছু দেখতে পাচ্ছে না ইশরা। ওর মাথায় এখন একটা জিনিসই ঘুরছে, যে করেই হোক এখান থেকে পালাতে হবে। ওদের হাতে আর পড়া যাবে না। কারণ ওদের হাতে পড়লে ওরা ওকে মেরাই ফেলবে। এলোমেলো পায়ে দৌড়ানো শুরু করে ইশরা। দৌড়াতে দৌড়াতে এসে ঈশানের গাড়ির সামনে পড়ে। আর তারপরেই ঈশান ওকে হসপিটালে নিয়ে যায়। বর্তমান। সেদিনের পর কেটে যায় আরও 1.5 মাস। এই 1.5 মাসে ইশরা মোটামুটি সুস্থ। শুধুমাত্র স্মৃতিটাই এখনো ফিরেনি। ঈশিতা আর সেলিনা বেগম ভীষণ ভালোবাসা, ভীষণ আদর যত্নে আগলে রেখেছে। ঈশানেরও বেশ ভালো লাগে ইশরাকে। হয়তো ভালোবেসে ফেলেছে। এই ব্যাপারটা অনেকদিন ধরেই লক্ষ্য করছে সেলিনা বেগম। ঈশান আজ বাড়িতেই আছে। পেশেন্ট দেখা শেষ হতেই বাড়িতে চলে এসেছে। সন্ধ্যায় সবাই একসাথে নাস্তা করে নেয়। ইশরা আর ঈশিতা একসাথে ড্রয়িং রুমে টিভি দেখছে। ঈশান নিজের রুমে। সন্ধ্যার নাস্তা খাওয়ার পরেই নিজের রুমে ঢুকেছে। হয়তো রেস্ট নিচ্ছে। সেলিনা বেগম ভেবেছেন আজকে গিয়ে ইশরার ব্যাপারে ঈশানের সাথে কথা বলবে। যেই ভাবা, সেই কাজ। উনি গিয়ে ঈশানের রুমে নক করতেই ঈশান বলে, ভেতরে এসো। ঈশান বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে। সেলিনা বেগম গিয়ে ওর পাশে বসলেন। ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, একটা কথা জিজ্ঞেস করব। ঠিক ঠিক উত্তর দিবি কিন্তু। বলে ফেলো। তুই মিষ্টিকে ভালবাসিস? মায়ের এমন প্রশ্নে ঈশান ফোন থেকে চোখ তুলে মায়ের দিকে তাকায়। কি হলো বল, ভালবাসিস? জানি না। আমি তোর মা ঈশান। সবই বুঝি। তুই যদি মিষ্টিকে ভালোবেসে থাকিস তাহলে তোর সাথে মিষ্টির বিয়ে দিতে আমার কোন আপত্তি নেই। আমাদের সবারও মিষ্টিকে ভীষণ পছন্দ। কি সুন্দর দেখতে। নম্র, ভদ্র। সত্যিই লক্ষ্মী একটা মেয়ে। তুই যে মিষ্টিকে পছন্দ করিস, সেটা কিন্তু আমরা বুঝি। কি আমি ঠিক বললাম তো? ঈশান মুচকি হেসে সেলিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, হুম। জানো মা, ওকে দেখার পর জীবনে প্রথম ভালোবাসা নামক জিনিসটাকে ফিল করলাম। প্রথম দিনই মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগেছে। ভীষণ। প্রথম থেকেই ওকে আমি ভালোবেসে ফেলেছি। সেলিনা বেগম নিজের থেকে ছেলেকে ছাড়িয়ে নিয়ে বলে, তাহলে আর কি? এই কথাটা বলতে এতক্ষণ লাগে আমাকে। তাহলে আগামী সপ্তাহের মধ্যেই তোদের বিয়ে ঠিক করব কেমন? কিন্তু মা, ওর যদি কোন অতীত থেকে থাকে। ওর সম্পর্কে তো আমরা ভালোভাবে জানিও না। যদি ও বিবাহিত হয়ে থাকে। সব সময় শুধু উল্টোপাল্টা ভাবিস কেন বলতো? ও যদি বিবাহিত হতো তাহলে নিশ্চয়ই ওর কিছু না কিছু মনে পড়ত। এতদিনে ঠিকই আমাদের কিছু না কিছু বলতো। এত কিছু ভাবিস না। আর তাছাড়া তোরও তো এবার বিয়ের বয়স হয়েছে। এতদিনে যেহেতু তুই তোর মনের মতো মেয়ে খুঁজে পেয়েছিস, তাই এখন আর আমরা কোন দেরি করব না। খুব তাড়াতাড়ি তোর বিয়ে দিব আমরা। তবে মা, মিষ্টির মতামত নেওয়া প্রয়োজন। আমি ওকে জিজ্ঞেস করব। আশা করি মিষ্টি তোকে ফেরাবে না। কাল ওর সাথে আমি কথা বলবো। আচ্ছা যাই হোক, এখন চল, ডিনার করবি। ওরা সবাই ডিনার করে নেয় একসাথে। সেলিনা বেগম ঈশিতাকে নিজের রুমে ডাকে। জানিস ঈশিতা, আমাদের ঈশান মিষ্টিকে পছন্দ করে, ভালোবাসে মিষ্টিকে। তাই আমি বলেছি খুব তাড়াতাড়ি ওদের বিয়ে দিব। ঈশিতা অবাক হয়ে বলে, কি বলছো মা, সত্যিই ভাইয়া মিষ্টিকে পছন্দ করেছে? তোর কি মনে হয় আমি তোকে মিথ্যা বলছি? না, তা হবে কেন? মানে আমার না যেন বিশ্বাসই হচ্ছে না। আমার তো প্রথম থেকেই মনে হয়েছিল ঈশানের মিষ্টিকে ভালো লাগে। তাই আজকে ওর সাথে সরাসরি কথা বললাম। তোর ভাইয়া বলেছে মিষ্টির সাথে কথা বলে নিতে। ওর যদি মতো থাকে তাহলেই বিয়েটা হবে। আর আমার মনে হয় মিষ্টিও রাজি হবে। ঈশস, ভাইয়ার সাথে মিষ্টির বিয়েটা হলে অনেক ভালো হবে, তাই না মা? হ্যাঁ, দোয়া কর। সব যেন ভালোয় ভালোয় হয়। সিয়ানরা এখন সানভির ফ্ল্যাটে থাকে। ওই বাড়িতে তালা দিয়ে এসেছে সানভি। সানভির বার্থডেতে সিয়ান একবার ফ্ল্যাটটা গিফট করেছিল। সিয়ানের অপারেশনের সময় হসপিটাল থেকে নিজেদের বাড়িতে গিয়ে এই ফ্ল্যাটের চাবিটা নিয়ে আসে সানভি। তারপর থেকেই বাড়িতেই থাকে। সিয়ান লাগেজ গোছাচ্ছে।
সিয়ানের রুমে এসে এভাবে লাগেজ গোছাতে দেখে সানভি বলে, লাগেজ গোছাচ্ছিস, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, রাঙ্গামাটি। তুইও যাচ্ছিস সঙ্গে? হঠাৎ রাঙ্গামাটিতে? সেদিনের পর তো সবই এলোমেলো হয়ে গেছে। মাঝে এক দুবার ঈশানের সাথে কথা হয়েছে। ঈশান ও সবটা জানে সেদিনের ঘটনা। তোকে তো বলেছিলাম ঈশানকে ছবি দিতে। ঈশান হয়তোবা খুঁজে বের করতে পারত ইশরাকে। আমি রাঙ্গামাটি কেন যাচ্ছি তুই কিছু বুঝতে পারছিস না? এই 1.5 মাস আমি কি করে কাটাচ্ছি সেটা শুধুমাত্র আমি জানি। প্রতিটা মুহূর্তে ওর কথা ভাবলে দমটা বন্ধ হয়ে আসে আমার। আমি নিজে গিয়ে আমার ফার্সিয়াকে খুঁজে বের করবই। যে যাই বলুক না কেন আমি জানি আমার ফার্সিয়া বেঁচে আছে। বলে আবারও লাগেজ গোছাতে শুরু করে। সানভি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সকাল 8টা বাজে। সিয়ান আর সানভি দুজনেই বেরিয়ে পড়েছে রাঙ্গামাটির উদ্দেশ্যে। দুজনের মুখেই মাস্ক। বাসস্ট্যান্ডে গিয়ে রাঙ্গামাটির বাসে উঠে পড়েছে ওরা। ঘণ্টা 3 পর রাঙ্গামাটি এসে পৌঁছায় ওরা। বাস থেকে নেমে দাঁড়াতেই একটা দোকানের সামনে ইশরাকে দেখতে পায় সিয়ান। সঙ্গে সঙ্গে সানভিকে ডেকে বলে, ফার্সিয়া, ফার্সিয়া। ইশরা দোকানের ভেতর চলে যায়। সানভি এদিক ওদিক তাকিয়ে বলে, ভাবি, কোথায় ভাইয়া? এখানে তো কেউ নেই। এই দোকানের সামনেই ওকে দেখেছিলাম আমি, দোকানেই ঢুকে গেল মনে হয়। তুই হয়তো ভুল দেখেছিস ভাইয়া। না সানভি আমি ভুল দেখিনি, বিশ্বাস কর। ভাইয়া চল, আমাদের লেট হয়ে যাচ্ছে। বলে সিয়ানকে টানতে টানতে নিয়ে গেল। সানভি ভাবছে সিয়ান হয়তো ভুল দেখেছে। কিন্তু সিয়ানের বারবার মনে হচ্ছে ও ইশরাকেই দেখেছে। সেটা এই নিয়ে আরও বেশ কয়েকবার সানভিকে বলেছে। কিন্তু সানভি তেমন একটা পাত্তা দেয়নি। সেখান থেকেই ওরা গাড়ি নিয়ে ঈশানদের বাড়িতে আসে। দরজা খুলে সেলিনা বেগম সিয়ানকে দেখে জড়িয়ে ধরে। এতদিনে আমার কথা মনে পড়ল তোদের সিয়ান? কেমন আছিস বাবা? ফার্সিয়াকে ছাড়া যেমন থাকার তেমনই আছি। সেলিনা বেগম সিয়ানের পিঠে হাত বুলিয়ে বলেন, একদিন দেখবি ঠিক তুই তোর ফার্সিয়াকে খুঁজে পাবি। মন খারাপ করিস না একদম। সেলিনা বেগম সিয়ানকে ছেড়ে দিয়ে বলল, আয় তোরা ভেতরে আয়, বসো। উনি সানভি আর সিয়ানকে ড্রয়িং রুমে এনে বসালো। তারপর তাড়াতাড়ি করে ওদের জন্য চা নাস্তা সামনে এনে দিয়ে নিজেও বসল ওদের সাথে। সানভি জিজ্ঞেস করল, ঈশিতা কোথায় আন্টি? ওকে তো দেখতে পাচ্ছি না। আসলে কিছু কেনাকাটার ছিল তাই ও দোকানে গিয়েছে। ও আচ্ছা। সেলিনা বেগম সিয়ানের দিকে তাকিয়ে বললেন, জানিস যেদিন শুনেছিলাম তোর গুলি লাগার কথাটা, সেদিন ইচ্ছে করছিল সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তোকে দেখি। ভালোবাসার মানুষটাকে বিয়ের পরেও কাছে পাওয়ার আগেই এমন একটা ঘটনা ঘটবে ভাবতে পারিনি। ঈশানের কাছে এসব শোনার পর সঙ্গে সঙ্গে ইচ্ছে করছিল ছুটে চলে যাই। কতবার করে বলেছিলাম যে তোর ফার্সিয়ার ছবি আমাদের দে। এখানে ঈশান খুঁজতে পারত। হয়তো খুঁজে পাওয়াটাও আরও তাড়াতাড়ি হতো। আমি নিজেই ফার্সিয়াকে খুঁজতে চলে এসেছি আন্টি। যতদিন না আমি ওকে খুঁজে পাচ্ছি ততদিন এখান থেকে যাব না। আমি খবর পেয়েছি ও এখানেই আছে আর আমি জানি ওকে আমি ঠিক খুঁজে বের করবই। যত দিন লাগে লাগুক, এবার ওকে নিয়েই ফিরব। সব সময় একটা দোয়াই করি তুই যেন ফার্সিয়াকে খুঁজে পাস। একসঙ্গে যেন ভালো থাকতে পারিস। যা বাবা তোরা রুমে যা, রেস্ট নে। অনেকটা পথ এমনিতেই জার্নি করে এসেছিস। ঈশান দুপুরেই ফিরবে। ঈশান ফিরলে আমি তোদের ডেকে দিব। এখানে আসলে সিয়ান সবসময় ঈশানের সাথে থাকে তাই ও ঈশানের রুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। সানভিও রুমে গিয়ে শাওয়ার নিয়ে রেস্ট নেয়। দুপুর হতেই সেলিনা বেগম এসে দুজনকে ডেকে তুলে লাঞ্চ করার জন্য। দুজনে এসে লাঞ্চ টেবিলে বসে। সিয়ান বলে, ঈশান আসেনি এখনো? না ওর আসতে বিকেল হয়ে যাবে। আমাদের একা একা খেতে ভালো লাগবে না, তুমিও বসো আন্টি আর ঈশিতাকেও ডাকো। ভাইয়ের মতো বোনও বাড়িতে নেই। এই মেয়েটা বেরোলেই শুধু ব্যাপাত্তা হয়ে যায়। বাড়িতে ফেরার কথা বলেই যায়। এখন তো মিষ্টিও আছে। মিষ্টিকে নিয়ে বেরোলে তো আরও আগেই মনেই থাকে না যে বাড়ি বলতে কিছু আছে। সানভি ভ্রু কুঁচকে বলে, মিষ্টি? মিষ্টি আবার কে? ও তোদের তো বলতেই ভুলে গেছিলাম, আজকে 1-1.5 মাস মতো একটা মেয়ে আমাদের বাসায় থাকে। ভারী মিষ্টি দেখতে। কথাবার্তাও অনেক ভালো। মেয়েটাকে ঈশান রাস্তায় পেয়ে নিয়ে ট্রিটমেন্ট করে সুস্থ করেছে। মেয়েটার স্মৃতি চলে যাওয়ায় ওর কিছু মনে নেই তাই আপাতত আমাদের বাড়িতেই আছে। ও আচ্ছা। সানভি আর সিয়ান ব্যাপারটা নিয়ে অতটা মাথায় ঘামায় না। সেলিনা বেগম ওদের খাবার বেড়ে দিচ্ছে। আজকেও বরাবরের মতোই সেলিনা বেগম ওদের প্রিয় খাবারগুলোই রান্না করেছে। বিকেলের দিকে ঈশান বাড়িতে এসে সিয়ানদেরকে দেখে অবাক হয়ে যায়। হোয়াট এ সারপ্রাইজ ব্রো! তোরা কখন এলি?
একটা বার তো ফোন দিতে পারতি? কেন এমনি আসতে পারি না তোর বাসায়? ফোন দিতেই হবে? আরে আমি কি সেটা বলেছি? আমি বলেছি যে তোরা ফোন দিয়ে আসলে আরো আগেই বাড়িতে চলে আসতাম। আগে আগে ফোন দিয়ে ডিস্টার্ব করার কোনো দরকার আছে? হসপিটালের কাজ সেরে এসেছিস, সেটাই তো ভালো করেছিস। নিজের ডিউটিই তো আগে, রাইট? পেশেন্ট তো দুপুরেই দেখা শেষ। কিন্তু অদিতি অনেক জোর করে ধরে বেঁধে ওর বাসায় নিয়ে গিয়েছিল, সেজন্য আসতে বিকেল হয়ে গেছে। রাতে একটা অপারেশন আছে, সন্ধ্যার পর আবারও বের হতে হবে। সানভি আনমনেই প্রশ্ন করল, অদিতিকে? আমাদের হসপিটালের একজন নার্স। যথেষ্ট সম্মান করে, ভালোবাসে প্রথম থেকে। মা আর ঈশিতার সঙ্গে একদিনেই মিশে গেছে, বাড়িতেও এসেছিল কয়েকবার। সেলিনা বেগম ঢুকতে ঢুকতে বললেন, হ্যাঁ অদিতি মেয়েটা বড্ড ভালো। অনেক ভালোবাসে আমাদের। ওর মা নেই, তাই আমি ওকে মায়ের মতোই ভালোবাসি, আর অদিতিও আমাদের ভীষণ ভালোবাসে। সানভির মুখ ভার হয়ে যায়। ঈশান বলে, তোরা বস, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। মিনিট 15 বাদে ঈশান ফ্রেশ হয়ে আসে। সেলিনা বেগম ততক্ষণে বিভিন্ন প্রকার স্ন্যাক্স এনে হাজির করেছে। ঈশান সোফায় বসে বলে, তোহ বল কি খবর তোর? ফার্সিয়ার কোনো খোঁজ পেয়েছিস? উহু, না। এখনো কোনো খোঁজ পাইনি। তবে একটা খবর এসেছে আমার কাছে। ফার্সিয়া এই রাঙ্গামাটি শহরেই আছে। ওকে শাওন রাঙ্গামাটিতেই এনেছিল। তোকে এজন্যই বলেছিলাম আমাকে পিক দিতে। আমি খুঁজে বের করে ফেলতে পারতাম আরও আগেই। সে না হয় বুঝলাম। কিন্তু আজকে না একটা ঘটনা ঘটেছে। আমরা যখন বাস স্ট্যান্ড থেকে নামলাম তখন একটা শপিং মলের দোকানের সামনে ফার্সিয়ার মতো কাউকে যেন দেখলাম। সানভিকে ডেকে দেখানোর আগেই মেয়েটা মেবি দোকানের মধ্যে ঢুকে গিয়েছিল। তুই দোকানে যাসনি? চেয়েছিলাম যেতে, কিন্তু সানভি বলল, আমি হয়তো বা ভুল দেখেছি। তখন সানভির কথায় ভেবেছিলাম হয়তো বা ভুল দেখতেও পারি। কিন্তু এখন মনে খটকা লাগছে, ওইটা সত্যিই ফার্সিয়া ছিল না তো? এখানে তো আরও একটা মিস্টেক করে ফেললি। তোর উচিত ছিল সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে মেয়েটার খোঁজ নেয়া। তার মধ্যেই ঈশিতা ভিতর থেকে ড্রয়িং রুমে আসে। এসেই সানভিকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আপু? অনেকদিন ধরেই তোমাদের সবাইকে মিস করছিলাম। আমরাও তোমাদের মিস করছিলাম। তাই তো চলে এলাম। আচ্ছা ইশরাপুর কি খবর? তোমরা পেয়েছো ইশরাপুকে? ভাবিকে খুঁজতেই এবার এসেছি। সেলিনা বেগম ঈশিতাকে বলল, কিরে মিষ্টি কোথায়? ওকে নিয়ে আয়। আসলে সারাদিন ঘোরাঘুরি পরও টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। মিষ্টির কথা মনে হতেই সানভি কিছু একটা ভাবল। তারপর সেলিনা বেগমকে জিজ্ঞেস করল, আচ্ছা আন্টি, তোমরা মিষ্টি নামে যে মেয়েটাকে পেয়েছিলে, বলেছিলে 1-1.5 মাস হবে, সেটা ঠিক কবেকার ঘটনা বলতো? ঈশান বলল, ওইটা তো সিয়ানের বিয়ের দিনের ঘটনা। সিয়ানের যেদিন বিয়ে হয় সেদিন আমার ওটি ছিল, যার জন্য আমি সিয়ানের বিয়েতে যেতে পারিনি। সেদিন ওটি শেষ করতে করতে মাঝরাত হয়ে যায়। প্রায় রাত 2টো বাজছিল। তখনই ফেরার পথে মেয়েটা হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে এসে রাস্তায় আমার গাড়ির সামনে পড়ে। সানভি জিজ্ঞাসু দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে বলে, পরনে কি ছিল মেয়েটার? ঈশিতা বলে, মিষ্টির পরনে সেদিন সাদা বেগুনি রঙের একটা জর্জেট শাড়ি ছিল। সাথে কিছু গহনাও ছিল। যখন মিষ্টির জ্ঞান ফিরে তখন মিষ্টি হাতের একটা আংটির দিকে তাকিয়ে কেমন অস্বাভাবিক আচরণ করছিল। ও মাথা চেপে ধরে অনেকক্ষণ মনে করার চেষ্টা করেছিল। বারবার বলছিল, এই আংটিটা, শাড়িটা, গহনাগুলো ওর খুব কাছের জিনিস। সিয়ান, সেলিনা বেগম সবাই সানভি, ঈশান আর ঈশিতার কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছে। সিয়ান উত্তেজিত হয়ে বলে, আন্টি, ঈশিতা, তোমরা শাড়ি, গহনাগুলো একটু নিয়ে আসতে পারবে প্লিজ? সেলিনা বেগমের মন খারাপ হয়ে যায়। উনি মনে মনে ভাবছে, মিষ্টি যদি ফার্সিয়া হয় তাহলে? তাহলে ঈশানের কি হবে? ঈশান কি করে নিজের ভালোবাসা ভুলে যাবে? একদিকে সিয়ান, একদিকে ঈশান। উনি যে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। সানভি আবারও বলছে, আন্টি প্লিজ শাড়ি, গহনাগুলো একটু নিয়ে এসো, আমরা দেখতে চাই। ঈশিতা একবার ওর মায়ের দিকে তাকায়, একবার ঈশানের দিকে তাকায়। কারণ মিষ্টি ছাড়া ওরা সবাই জানে যে ঈশান মিষ্টিকে ভালোবাসে আর খুব তাড়াতাড়ি মিষ্টির সাথে ঈশানের বিয়ে হবে। ঈশান চোখের ইশারায় ঈশিতাকে সবগুলো জিনিস নিয়ে আসতে বলে। ঈশিতা দৌড়ে গিয়ে সমস্ত শাড়ি, গহনা সবকিছু ওয়ার্ড্রপ থেকে নামিয়ে আনে। সবকিছুই সযত্নে তুলে রেখেছিল, শুধু হাতের আংটিটা ছাড়া। কারণ ঈশা এটা হাত থেকে খুলেনি। ওয়ার্ড্রপ থেকে শাড়ি, গহনাগুলো এনে ড্রয়িং রুমের টি টেবিলের উপর রাখে। শাড়ি, গহনাগুলো হাতে নিয়ে উল্টেপাল্টে দেখেই সিয়ানের চোখে জল চলে আসে। সঙ্গে ভীষণ খুশিও হয়। সানভি শাড়ি, গহনাগুলো ধরে উল্টেপাল্টে দেখে বলে,
ভাইয়া, এই ভাইয়া এগুলো তো ভাবির বিয়ের শাড়ি। সেদিন তো ভাবি এগুলোই পরেছিল। সিয়ান শাড়ি সোফায় রেখে ঝাপটে জড়িয়ে ধরে ঈশানকে। ঈশানকে জড়িয়ে ধরেই কাঁদতে কাঁদতে বলে, থ্যাঙ্কস দোস্ত, থ্যাঙ্কস। সারা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকব ঈশান। তুই আমার ফার্সিয়াকে বাঁচিয়েছিস। আমার জীবনটাকে তুই বাঁচিয়েছিস। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু ফার্সিয়া। 1.5 মাস ধরে হন্য হয়ে খুঁজেছিলাম আমি ফার্সিয়াকে। তুই সেদিন ফার্সিয়াকে ট্রিটমেন্ট না করলে ফার্সিয়া কিছুতেই বাঁচত না। আমি তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ঈশান, কোনোদিন না। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আমার ভালোবাসা বাঁচানোর জন্য। তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, তুই আমার ভাই। আমার ভাইয়ের থেকেও বেশি। লাভ ইউ সো মাচ ব্রাদার। ঈশান পুরো স্তব্ধ হয়ে রইল। ও বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এতদিন ধরে তাহলে ও যাকে ভালোবেসে এসেছে সে ওরই বেস্ট ফ্রেন্ড সিয়ানের ভালোবাসা, সিয়ানের বিবাহিত বউ। এবার কি করবে ঈশান? কি করে ভুলবে ওর মিষ্টিকে? ওর জীবনের প্রথম ভালবাসাকে? কি করে এই 1.5 মাসের অনুভূতিগুলো ভুলবে? ইশরা ঘুমাচ্ছে। ইশরার মাথার কাছে বসে ইশরার দিকে ঝুঁকে আছে সিয়ান। বহুদিন পর মন ভরে দেখছে তার ভালোবাসার মানুষটাকে। ইশরার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কিছুক্ষণ ধরে থাকে, এঙ্গেজমেন্টের আংটিটার দিকে তাকিয়ে হাতে চুমু খায়। তারপর ইশরার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায় সিয়ান। ইশরা একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে যায়। এই রুমে কেউ নেই। সবাই ওদেরকে একটু একা ছেড়ে দিয়েছে। সেলিনা বেগম রাতের রান্নাবান্না করছে। সানভি চেয়েছিল হাতে হাতে হেল্প করতে, কিন্তু উনি দেননি। সানভি আর ঈশিতা দুজনে ড্রয়িং রুমে বসে একসঙ্গে আড্ডা দিচ্ছে। ঈশান কিছুক্ষণ আগেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। অপারেশন শেষে রাতে ফিরবে। সেলিনা বেগম ওদের জন্য চিপস ভেজে নিয়ে আসলেন। এগুলো ওদের সামনে রাখতে রাখতে বললেন, হ্যাঁ রে সানভি, হসপিটালে জয়েন করেছিস কবে? ভাইয়ার বিয়ের কিছুদিন আগে। ওহ, তো আমাদের মিষ্টি কোথায়? মিষ্টি খাওয়াবি না? ঈশিতা বলে, হ্যাঁ আপু, এবার কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। ওকে খাওয়াবো। সেলিনা বেগম বললেন, সিয়ানের তো বিয়ে হয়ে গেল। তোরও যেহেতু পড়াশোনা শেষ, হসপিটালেও জয়েন করেছিস, এবার তো তোরও বিয়ে দিতে হবে। সানভি থমথমে গলায় বলে, এখনই আমি বিয়ে নিয়ে ভাবছি না আন্টি। কেন রে, আমাদের এত সুন্দর একটা মেয়ে, সাথে এখন একজন ডক্টর। যে কোন ছেলেই তো তোকে বিয়ে করার জন্য রাজি হবে। হ্যাঁ রে, তোর পছন্দের কেউ আছে? থাকলে আমাদের বল। সিয়ানকে বলবো ছেলের পরিবারের সাথে কথা বলতে। সানভি মনে মনে ভাবছে, তাও একটাবার নিজের ছেলের কথা বললে না আন্টি। আমি কি তোমার ছেলের বউ হওয়ার যোগ্য নই? সানভির ভাবনার মধ্যেই ঈশিতা ওকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি হলো আপু, আছে কেউ পছন্দের? সানভি দুদিকে মাথা নাড়ায়। সঙ্গে ওর ভীষণ মন খারাপও হয়ে যায়। সেলিনা বেগম সানভির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আরে বোকা মেয়ে, এত মন খারাপ করার কি আছে? এখনই কি কেউ তোর বিয়ে দিয়ে দিচ্ছে নাকি? মন খারাপ করিস না। বলে উনি উঠে চলে গেলেন রান্নাঘরের দিকে। উনি রান্না করছে আর ঈশানের কথা ভাবছেন। কি করে এবার ছেলেকে সামলাবেন উনি? ওনার নিজেরও তো খারাপ লাগছে। এতদিন ধরে ইশরার সম্পর্কে না জেনে শুনে কত স্বপ্নই না দেখে ফেলেছেন উনি ইশরাকে নিয়ে। নিজের ছেলের বউ করবেন ভেবেছেন। কিন্তু এখন তো তা সম্ভব নয়। ছেলের কথা ভাবতে ভাবতেই চোখের পানিটুকু মুছে নিলেন। কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই পেছনে ফিরে তাকালেন। ঈশিতা দাঁড়িয়ে আছে। ওনাকে নিজের দিকে ঘুরিয়ে ঈশিতা বলল, তুমি কাঁদছিলে আম্মু? উনি হাসার চেষ্টা করে বললেন, না। মিথ্যে বলছো আমাকে। আমি জানি তুমি ভাইয়ার ব্যাপারটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছ। আমাদের কত স্বপ্ন ছিল মিষ্টি আমাদের ভাইয়ার বউ হবে। কিন্তু মিষ্টিই যে ইশরাপু হবে সেটা তো কখনোই জানতাম না। ভাইয়ার কি হবে আম্মু? ভাইয়া কি করে ভুলবে ওকে? সেটা নিয়েই তো আমার ভয় রে মা। ওকে নিয়ে কত আশা দেখেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম আমাদের ঈশানের বউ করব। কিন্তু সেটা তো আর এখন কোনোভাবেই সম্ভব না। আম্মু ভাইয়ার মনের অবস্থাটার কথা ভেবেছ? ভাইয়া কিভাবে থাকবে? কি করে ভুলবে ওকে? জানি না রে মা। তবে ঈশিতা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। চিন্তা করিস না মা। দেখবি সব ঠিক হয়ে যাবে। হুম। আচ্ছা, মিষ্টির। বলতে নিয়েও থেমে যায় উনি। তারপর নিজেকে সামলে নিয়ে বলেন, ফার্সিয়ার এখনো ঘুম ভাঙেনি? না মনে হয়। আচ্ছা সানভির কাছে যা। ওকে সময় দে। মেয়েটার একা একা ভালো লাগবে না। ইশরার পাশেই বেডের হেডবোর্ডে হেলান দিয়ে বসে ফোন স্ক্রুল করছিল সিয়ান। হঠাৎ ইশরার ঘুম ভাঙ্গে।
আড়মোড়া ভেঙে পাশ ফিরতেই সিয়ানকে দেখেই চেঁচিয়ে ওঠে ঈশা। আন্টি, ঈশিতা তোমরা কোথায়? এই ছেলেটা আমার বিছানায় কি করছে? ঈশার এমন কাণ্ডে অবাক হয়ে যায় সিয়ান। তাড়াতাড়ি করে ঈশার মুখ চেপে ধরে চোখে চোখ রেখে বলে, এভাবে চেঁচাচ্ছ কেন ফার্সিয়া? আমি অন্য কেউ না, তোমার সিয়ান। ভালো করে সিয়ানের চেহারা দেখার পর সঙ্গে ফার্সিয়া শব্দটা কানে যেতেই ঈশার মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে। ওর মনে হচ্ছে এই মানুষটা ওর খুব চেনা, খুব কাছের। সিয়ানের স্পর্শ ওর খুব কাছের মনে হয়। সঙ্গে ফার্সিয়া নামটা, যেন ওই নামটা আগেও বহুবার কোথাও শুনেছে সে। মুখ থেকে সিয়ানের হাত ছাড়িয়ে বলতে লাগে, আপনি, আপনি, তুমি আমায় চিনতে পারছো না ফার্সিয়া? ভালো করে দেখো, আমি তোমার সিয়ান, ফার্সিয়া। ঈশা মাথা চেপে ধরে। কিচ্ছু মনে হচ্ছে না ওর। সিয়ান ঈশার গালে হাত রেখে আবারও বলে, ফার্সিয়া, এই ফার্সিয়া তাকাও আমার দিকে। ভালো করে দেখো। ঈশা মাথা চেপে ধরে, চোখ খিচে মনে করার চেষ্টা করে। মেমোরিতে প্রেশার দিতেই ও আবারও সেন্সলেস হয়ে সিয়ানের বুকে ঢলে পড়ে। সিয়ান দুহাতে আগলে নেয় ঈশাকে। ওদের কথা শুনতে পেয়ে সানভি দৌড়ে রুমের ভেতর আসে। পেছনে পেছনে ঈশিতা আর সেলিনা বেগমও আসে। সানভি দৌড়ে এসে ঈশার পাশে বসে বলল, ভাবির কি হয়েছে ভাইয়া? কি করে হলো এমন? বলেই ঈশাকে নর্মালি চেক আপ করতে লাগে। সেলিনা বেগম ও চিন্তিত কণ্ঠে বলে, কিরে সিয়ান, ফার্সিয়ার এই অবস্থা হলো কি করে? ও আমাকে দেখে চিনতে পারছে না আন্টি। কিছুতেই ওর কিচ্ছু মনে হচ্ছে না। আর সেগুলোই জোর করে মনে করতে গিয়ে ও সেন্সলেস হয়ে গেছে। সেলিনা বেগম তৎক্ষণাৎ দেয়াল ঘড়ির দিকে তাকায়। রাত প্রায় 11:30 বাজে। তিনি ঈশিতাকে বলে, ঈশিতা তোর ভাইকে কল দে তো। তাড়াতাড়ি বাসায় আসতে বল। এতক্ষণে তো অপারেশন শেষ হয়ে যাওয়ার কথা। ঈশিতা ফোন করে। ঈশান দুবার রিং হতেই রিসিভ করে থমথমে গলায় বলে, কি হয়েছে বল? ভাইয়া তাড়াতাড়ি বাড়িতে এসো। ঈশা আপু আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। ঈশান এবার চিন্তিত স্বরে বলল, কি বলছিস কি তুই? কি করে হলো? সব কিছু পরে বলছি। তুমি তাড়াতাড়ি বাসায় এসো ভাইয়া। আসছি আমি। বলে দ্রুত ড্রাইভ করা শুরু করে ঈশান। চলবে।